এজন্য কিন্তু আপনাদের এই প্রত্যেকটা অন্তর্দশাকে আলাদা আলাদা রূপে দেখতে হবে। তো দেখার একটাই সূত্র, যেটি কিন্তু গুরুজি প্রথম যোগদান করেই বলেছেন যে দশা মানে দশা অন্তর্দশা দুটোই শুভ হলে শুভ ফল, একটি অশুভ একটি শুভ হলে মধ্যম অশুভ ফল, দুটি অশুভ হলে দুটোই অশুভ ফল। তো রবির দশায় রবির অন্তর্দশা চরম অশুভ ফল। তো কোন কোন দিকে চরম অশুভ ফল দেবে বলেন, কে বলতে পারবেন? স্যার, রবি স্বয়ং বসে আছে চর জল কর্কট রাশি পুষ্য নক্ষত্র এক শনি নক্ষত্রে, তাই লগ্ন সাপেক্ষে সে সপ্তমে। বাচ্চি বাবু গুরুজি, প্রশ্নটা ঠিক হলো না। রবির দশায় রবির অন্তর্দশা, আগে আমাকে দেখতে হবে রবিটা এই লগ্নের কোন ভাবাধিপতি। আগে আমাকে চিন্তা করছে কর্কটে বললো নয়। প্রশ্নটা দেখুন যে মকর লগ্নের ক্ষেত্রে রবি কোন ভাবাধিপতি, কোন ভাবের সে অধিপতি, অষ্টম। সে কোথায় বসেছে পদের কথা। আচ্ছা, তিনি অষ্টম ভাবাধিপতি। তাহলে মকর লগ্নের অষ্টম ভাবাধিপতি রবির দশায় কি হতে পারে? আত্মকারক বা পিতৃকারক গ্রহ কি হতে পারে? বিচার করুন, বলুন এবারে। কন্যায় বলেছে ওইটা আলোচ্য বিষয় না। গুরুজি তার পিতার সমস্যা হইতে পারে। গুরুজি তার নিজের দেহ কষ্ট হবে, পিতার সমস্যা কিছু হবে, পিতার কিছু সমস্যা হবে, পিতা পুত্র পিতা কন্যার সঙ্গে মতের অমিল হবে এবং সপ্তমে তিনি বসেছেন, আবার তিনি আবার মাকে উঠিয়েছেন, জ্যেষ্ঠ ভ্রাতা, ইভেন কি শরীর কষ্টের কারণও হবে। এগুলো কিন্তু রবির দশায় রবির অন্তর্দশায় হবে। এবার সপ্তমে রবিটা সপ্তমে বসে থাকার জন্য কি হবে রবির দশায় রবির অন্তর্দশায়? প্রথমে দেখতে হবে অষ্টমপতির কারণে সে তার দেহ কষ্ট শরীর কষ্ট এগুলো হবে, পিতামার সঙ্গে মতানৈক্য হবে, পিতৃকারক গ্রহ আর আত্মকারক গ্রহ, অর্থাৎ নিজে আর পিতার মধ্যে অহিনকুল সম্পর্ক তৈরি হবে। সে গৃহবাড়ি ত্যাগ করে বসতে পারে বা পিতা কর্তৃক ত্যায্য হয়ে বসতে পারে, এমন ঘটনাও কিন্তু এখানে ঘটাতে পারে অষ্টমপতিত্ব দোষ। এবার সে বসে আছে সপ্তম ঘরে রাহু দৃষ্ট হয়ে, তাহলে কি করতে পারে? এইবার নিশ্চয়ই 13 বছরের পরে আর 6 মাস, তো 13 বছর 7 মাস মানে 14 বছর 1 মাস বা 14 বছর 2 মাস পর্যন্ত পাচ্ছে রবির দশা রবির অন্তর। তো 14 বছর 2 মাস 3 মাসের মধ্যে নিশ্চয়ই তার সে এমন সপ্তম নিশ্চয়ই বিয়ে করে বসবে না যে তার বউ মরে যাবে, প্রেম করে বসবে না যে তার প্রেমিকা চলে যাবে বা প্রেমিক চলে যাবে যার জন্য সে সুইসাইড অ্যাটেম্প নেবে, এমন কিছুটি নিশ্চয়ই ঘটবে না। তাহলে সপ্তম ভাবে যে রবি থেকে রাহু দৃষ্ট হবে, এটি কি করতে পারে তাকে? তার পিতার ব্যবসা বাণিজ্যের দশ কমতে পারে ব্যাপকভাবে। হ্যাঁ, বৈষয়িক তার পিতৃকুলের বৈষয়িক অবনতি ঘটতে পারে, এটি ঘটাতে পারে। স্যার, রাজ দ্রুতাবাস কি হতে পারে? হ্যাঁ, রাজ দ্রুতাবাস, রাজদূতাবাস, রাজদূতাবাস মানে মামলা মোকদ্দমা নাকি? হ্যাঁ স্যার, রাহু দৃষ্ট আছে, রবি তো স্যার অষ্টমপতি। হ্যাঁ স্যার, না, এই সময় এতে তো মামলা মোকদ্দমা। আমি একটু ভিডিওটা অফ রাখতেছি স্যার, আমার একটু প্রবলেম হচ্ছে তো কিছুক্ষণের জন্য স্যার। ঠিক আছে, তো এখানে কিন্তু মামলা মোকদ্দমা ইন্ডিকেট করছে না। রাহু দৃষ্টি করার জন্য সে তো অষ্টমপতি সপ্তম ভাবে, তো সপ্তম ভাবে বসে আছে চন্দ্রের গৃহে, আর চন্দ্র আর রবি দেখুন ক্ষেত্র বিনিময় করেছে। তার জন্য মামলা মোকদ্দমাটা মঙ্গল রাহু বা রাহু রবি এর কানেকশনের সঙ্গে মঙ্গল না থাকলে, মঙ্গলের কানেকশন না পাওয়া গেলে সরাসরি মামলায় যুক্ত হবে, এটি কিন্তু বলা যাবে না। আর 13 বছর 14 বছর পূর্ণ হয়নি, এই সময়ে কি সে কারাবাসে যাবে? এমন শিশুটি হবে, তাহলে পঞ্চমপতি কি ঠেকাবে?
বুধ কি ঠেকাবে, এখানে বৃহস্পতি ভাগ্যস্থান থেকে সে কি করবে, এদের কি কিছু করণীয় নেই? স্যার এই জন্য বলছিলাম রবির অন্তর্দশা তো একবার না একবার আসবে স্যার, অন্তর্প্রত্যন্ত দশা, কিন্তু সে তো স্যার পুষ্যা নক্ষত্রে শনি নক্ষত্রে বসে আছে স্যার। আর শনি তো স্যার স্বয়ং হচ্ছে স্যার পুলিশ বা কারাগারের কারক। স্যার এগুলো তো কারক স্যার। হ্যাঁ, না তাই স্যার এই এই জন্য বয়সে নিবে না। এই আপনি এমনও হতে পারে যে এই রবি ধরেন চন্দ্র অষ্টমে আছে, ধরুন জি চন্দ্রের স্যার। দশায় রবির অন্তর যখন পড়বে হুম। সে সময়টাই হতে পারে, আচ্ছা স্যার। কারণ চন্দ্র মঙ্গল যুক্ত হয়েছে। আবার মঙ্গলের দশার কালে রবির অন্তর্দশা কালে কিন্তু হতে পারে, আচ্ছা স্যার। তখন কিন্তু রাহু রবি মঙ্গলের কানেকশন হচ্ছে, তৈরি জি স্যার। করতেছে, তখন জি হতে স্যার। পারে। কিন্তু এই সময়টাই হবে এটি কিন্তু বলা যাবে না। এটি কুষ্টিতে লিখলে ধরেন অন্য জ্যোতিষরা মেনে নেবে না, যারা স্যার সেটাই বলছিলাম জ্যোতিষশাস্ত্র স্যার। প্রকৃত শিখছে তারা কিন্তু মেনে নেবে না। আর এটা তো কুষ্টিতে একেবারে দশান্তর দশা আপনারা লিখতে লিখতেই আসছেন। জি স্যার। তাহলে এবার রবির দশায় চন্দ্রের অন্তর্দশা কি যাবে? চন্দ্র এই লগ্নের সপ্তমপতি, সে অষ্টমে শনিদিষ্ট হয়ে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, বলেন কি হবে? রবিটা অশুভ, চন্দ্রটাও কিন্তু অশুভ, কিন্তু চন্দ্র সপ্তম পতি কিন্তু অশুভ, পাপ যুক্ত, পাপদিষ্ট, অষ্টমে গিয়ে বসছে, কিন্তু আবার রবি চন্দ্রের ক্ষেত্র বিনিময়টা কিন্তু করেছে। তাহলে কি হবে? স্যার মায়ের শরীর খারাপের জন্য স্যার অর্থনাশও হতে পারে। এইটুকুর জায়গায় কিন্তু ভালো ফলটা দেবে, দেবে স্যার। এই দশাটাই, এই অন্তর্দশাটাই কিন্তু ভালো ফলটা দেবে। ক্ষেত্র বিনিময়ের জন্য স্যার। সেটা কি ক্ষেত্র বিনিময়ের জন্য? হ্যাঁ, ক্ষেত্র বিনিময়ের জন্য। আর রবি লগ্নকে হিট করেছে, তার জন্য কি গুরুজি দেবে তো? রবির দশা চন্দ্রের অন্তর্দশা ভালো ফল দেবে। রবির দশায় চন্দ্রের অন্তর্দশা, তবে এটাকে ঠিক মেনে নেওয়া যাবে না, কারণ দুটোই লগ্নের অশুভ গ্রহ, এখানে ক্ষেত্র বিনিময়কে মেনে নেওয়া যাবে না। কোনো বিনিময় এদের হয়নি, এদের পাপত্ব বিনিময় হয়েছে, পাপ বৃদ্ধি করেছে, এই বিনিময়টা হয়েছে, শুভ কিছু বিনিময় হয়নি। কারণ চন্দ্র এবং রবি দুটোই পাপ লগ্নে। তাহলে ভাব বিচারের ক্ষেত্রে বাগচি বাবু ভালো করে শুনুন, ভাব বিচারের ক্ষেত্রে প্রথমে ভাবস্থ গ্রহ, দুইয়ের ভাব দর্শী গ্রহ, তিনের ভাবপতি গ্রহ, এইভাবে বিচারগুলো করুন। গুরুজি আমার দিকে একটু লক্ষ্য করুন, আমি একটা কথা বলি। দুটি গ্রহ নিজ গৃহে ক্ষেত্র বিনিময় করলো, তার কোনো শুভ ফল কি এখানে দিবে না? কি কোনো অশুভত্ব নাশ করবে না? দেখো, এই ক্ষেত্রে আমার যেটুকু, হয়তো তুমি অনেক চর্চা করছো বা তোমার আমার বিচারে দুটো গ্রহই পাপক গ্রহ লগ্নে, কাজে কোনো গ্রহটাই কিন্তু কোনো শুভ ফল দেবে না। তবে হ্যাঁ, চন্দ্র সপ্তম ভাবে আছেন, হয়তো তাও তো সে রাহু দৃষ্ট হয়ে আছে, সেই বা কি ফল দেবে বা ফল দেবারই বা তার কি ক্ষমতা আছে? আর লগ্নের অশুভ গ্রহ বাবু খুব যে ফল দেবে বলে আমার মনে হয়নি। তাহলে ফলাফলটি এখানে আমরা কি লিখবো? রবির দশা চন্দ্রের অন্তর্দশায় ফলাদেশটা কি হবে গুরুজি? তাহলে কি লিখবো? রবির দশা চন্দ্র অন্তর্দশা ক্ষেত্র বিনিময় যদি না করে, তাহলে ফলাদেশটা কি হবে? তাহলে আগে লগ্নের সপ্তম ভাবে বসে আছেন চন্দ্র, তাহলে মায়ের তার এখানে তার পদিনী নেই, কিন্তু মাতৃকারক চন্দ্র সপ্তমে বসে আছে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে, মায়েরটা শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং তার অর্থ ব্যয় হবে, এই জন্য তার মানসিক অশান্তি ভোগ করবে, সাংসারিক সে ক্লেশ দুঃখ ভোগ করবে, জাতকের মানসিক অবস্থা। এইবার হ্যাঁ, এটা লিখলেন, এটি লিখলেন। এবার নিজের কোনো কিছু পজিটিভ কিছু হবে কিনা? হ্যাঁ, পজিটিভের বলতে গেলে সপ্তমে বসে আছেন, যেটুকু তার ফল, কিন্তু সেই ফলটুকু তো অতি অল্প, কারণ
লগ্নের পাপগ্রহ বলা হয়েছে। লগ্নে তো শুধু গুরুজি গ্রহ, সপ্তমপতি তো অষ্টমে বসে আছে। সপ্তমে বসে সম্পত্তি নেই তো ক্ষেত্র বিনিময় গুরুজি। হয়েছে। অষ্টমপতি সপ্তমে বসে আছে হুম হুম আর সপ্তমপতি অষ্টমে বসে আছে। হ্যাঁ, তাহলে চন্দ্র অষ্টমে বসলে কি হয়? চন্দ্র অষ্টমে বসলে রিষ্ট হয়, রিষ্টি যোগ। হ্যাঁ, এবং সে মঙ্গল দৃষ্ট, রাহু দৃষ্ট, শনি দৃষ্ট। মঙ্গল যুক্ত রাহু না, রাহু মঙ্গল দৃষ্ট যুক্ত হয়নি স্যার। শনি দৃষ্ট, রাহু দৃষ্ট মঙ্গল হয়নি। যুক্ত, মঙ্গল যুক্ত শনি দৃষ্ট। হ্যাঁ, হুম। শনি দৃষ্ট। হুম। হ্যাঁ, তো তাহলে সেই চন্দ্র কি করে শুভ ফল দেবে? সেই চন্দ্র কি করে শুভ ফল দেবে? কি আশা করব বলো দেখি, কি আশা করবো? না কিন্তু দশাটি তো গুরুজি রবির দশায় চন্দ্রের অন্তর্দশা। আমার দেখার দরকার নেই, আমি তো চন্দ্রের অন্তর্দশাকে নিয়ে আলোচনা করছি, আমি রবিকে নিয়ে হ্যাঁ আলোচনা, হ্যাঁ হ্যাঁ, আমি চন্দ্রকে নিয়ে আলোচনা করছি। স্বাভাবিকভাবে তিনি সপ্তমপতি, জাতচক্রে তিনি অষ্টম ভাবে বসে আছেন। অষ্টম ভাবে বসে থেকে তিনি রাহু এবং শনি দৃষ্ট হয়ে গেছেন আর মঙ্গল যুক্ত হয়েছেন। বলো দেখি। গুরুজি অষ্টম ভাবে রাহু দৃষ্ট হয়নি, রাহু শনি দৃষ্ট হয়নি, শুধু শনি দৃষ্ট হয়েছে। মঙ্গল যুক্ত আছে, মঙ্গল যুগ। হ্যাঁ মঙ্গল যুক্ত হ্যাঁ। আছে। হ্যাঁ, মঙ্গল যুক্ত আছে, মঙ্গল যুক্ত আছে। হুম। তাহলে তিনি স্ত্রী, সেই মাতা, চন্দ্র- বোন। এখানে তোমার বিচারে কি বল? আমি বলছি এই সময় তার রবির দশায় চন্দ্রের অন্তর্দশা কালে তার পিতামাতার নেগেটিভ দিক হতেই পারে, কিন্তু তার জন্য পজিটিভ দিক হবে, তার জন্য ভ্রমণ হবে, তার জন্য হয়তো ভালো কোনো স্কুলে ভালো কোনো জায়গায় পড়ার সুযোগ পাবে, কারণ সে আত্মকারক, নিজেকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পাবে। তার আগে যেহেতু পিতার সাথে দ্বন্দ্ব করে সে বাড়ি থেকে বের হবে, তো বের হয়ে পরবর্তীতে নিজেকে মজবুত করে গড়ে তোলানোর, এমনকি ভ্রমণ করে মনটনকে ফ্রেশ করা, এগুলো সে নিজের কাজ নিজে করতে শিখবে। শিশুটি সেই সময় একটু সুদৃঢ় হবে, এমনকি তার চঞ্চল মতিত্ব, মতিভ্রম অংশ অনেকাংশে কমবে এই সময়টায়। তার ব্যাপারটা কেমন হতে পারে? তার পিতামাতার চিকিৎসার্থে মানে এলাকার বাইরে যাবে কোথাও, আর সে আমার সঙ্গে ভ্রমণ সঙ্গী হলো। সে উনির সঙ্গে যাবে না, উনির সঙ্গে স্যার, যাবে না, পিতামাতা স্যার, আলাদা ভুগবে। আপনি কি বলতে যাচ্ছেন যে সমাজের জন্য চ্যালেঞ্জ কারক হয়ে সমাজকে নতুন কিছু দেবে? হ্যাঁ, নতুন কিছু করবে সে, সে বুঝতে সমাজে চ্যালেঞ্জ সৃষ্টি করে সে নতুন কিছু করবে, এটা জি বলতে স্যার। চাচ্ছি আমি। জি স্যার, বুঝতে পারছি। বলেন গুরুজি, এই ব্যাপারে আপনার যত কথা। চঞ্চল অস্থির হবে এমন হয় না স্যার? না, আরে, বরং অস্থিরতা থেকে ধাক্কা খেয়ে, সে তো ধাক্কা আগেই খেয়ে বসে আছে রবির দশায়, রবির রবির অন্তর্দশায়। দশায়। হুম হুম। ওই ধাক্কা খেয়ে সেই ধাক্কাকে সামলে নেওয়ার জন্য নিজেকে গুছিয়ে নেবে এই সময়। সেই তার ভালোর দিকে গোছানোর পাল্টে সময় যাবে। এটি। সে কিন্তু জি স্যার। রবি মঙ্গলে সে আর গোছাতে পারছে না, কিন্তু পরবর্তীতে জি খেয়াল রাখতে হবে তার পরের অন্তর্দশা হচ্ছে কিন্তু রবি মঙ্গল। দেখুন মঙ্গল কিন্তু অষ্টমে বসে আছে, সে চতুর্থ আয়পতি শনি দৃষ্ট চান্স নাই হয়ে। স্যার, চান্স নাই। তখন কিন্তু আর সুযোগ পাবে না, সুযোগ তার মাত্র এই সময়টুকু, রবির দশায় চন্দ্রের অন্তর। আর বাকি সময় দেখুন কখনোই সময় পায় কিনা, সুযোগ পায় কিনা দেখুন। তাহলে সেই শিশুটি এত বড় কিছু হবে, তার সুযোগ আসবে না, তার কোনো না কোনো শুভ সুযোগ দেবে না। আর দুটো গ্রহের নিজ গৃহে ক্ষেত্রগত মানে ক্ষেত্র বিনিময় যোগ, এর শুভ ফল কি একটুও পাবে না? তাহলে কি হলো? তাহলে গ্রহটি কি দিল? আর এখানে মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি পাপ, রবিও পাপ গ্রহ, কিন্তু রবি পাপ গ্রহ, রবি তো অষ্টমে বসে নেই, সে অষ্টম পতিত্ব দোষ আছে, সপ্তমে থেকে রাহু দৃষ্ট হয়েছে। আবার বুঝতে হবে যে সপ্তম পতি সে অষ্টমে থেকে মঙ্গল যুক্ত এবং শনি দৃষ্ট হয়েছে। তাহলে মঙ্গল চতুর্থ আয়পতি হিসাবে মঙ্গলের সাপোর্টটা চন্দ্রে পেয়েছে না, সে চন্দ্রটা তাকে সাহস, ধৈর্য, মনোবল এগুলো দিচ্ছে না, মনের সাহস যোগাচ্ছে না। মারক শনি দৃষ্ট হয়েছে, শনি তো তার ধনভাবে এসে মূল ত্রিকোণে আনন্দময় স্থানে থেকে তার শুভ দৃষ্টিটা দিয়েছে। এখানে একেবারে মারক শনি মানে দৃষ্টি দিয়ে তাকে একেবারে মেরেই ফেলবে, তাহলে না এই স্যার, লোকটা সুযোগটা কোন সময় পাবে? সে নিখাত স্বর্ণে গড়ে উঠবে স্যার, নিখাত স্বর্ণে।
তাহলে কি স্যার শনির দৃষ্টি তাকে দুর্দৃষ্টি করবে? গুরুজি বলেন সঠিক বলছি কিনা? হ্যাঁ? কি বলছো? বলুন সঠিক বললাম কিনা, আপনি শুনতে পেয়েছেন? আমি সবারই কাছে বিনীত ভাবে আমি হ্যাঁ। ক্ষমা প্রার্থনা করে বলছি, আমি করজোড়ে, হ্যাঁ। যে আমার প্রিয় সন্তান তুল্য ছাত্র কেসি পাল আজকে পৃথিবী বিখ্যাত একজন জ্যোতিষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে তিনি যে বিচারটা করলেন বা করছেন, আমি তার সাথে আদৌ একমত নই, আদৌ একমত নই। কারণ সপ্তম পতি অষ্টম পতির ক্ষেত্র বিনিময় যোগ হয় না। চতুর্থ পঞ্চম পতি, লগ্ন দ্বিতীয় পতি, নবম দশম পতি, দশম একাদশ পতির ক্ষেত্র বিনিময় যোগ ধরা হয়। তাও পাপত্ব থাকলে সেগুলো ধরা হয়নি। আর এক্ষেত্রে সপ্তম পতি তার মারকত্ব প্রধান মারক, আর অষ্টম পতি আরো মারক হয়ে বসে আছে। তো তাদের ক্ষেত্রে বিনিময় হয়ে আমি কি করবো? কি ক্ষেত্রে বিনিময়? তাহলে কি গুরুজি আমার প্রশ্ন, তাহলে পিতা কর্তৃক ত্যায্য হয়ে এই সন্তান কি কুলি মজুর হবে? রেল স্টেশনে যে সে কুলি করবে বা ইয়ে করবে, এই সময় সে কথা এই সময় তো তার ভ্রমণ হবে, দৌড়াদৌড়ি হবে, কি হবে তাহলে? দৌড়াদৌড়ি করে কি আমি করবে সে? সে কথাও বলিনি। আমি বলতে চেয়েছি ওই রবির দশায় চন্দ্রের অন্তর্দশাতে যেহেতু তিনি অষ্টমপতি, মঙ্গল যুক্ত এবং শনি দৃষ্ট, মনের চঞ্চলতা, মনের আবেগ, মনের কোন স্থিরতা তার এই মুহূর্তে থাকবে না। এট দ্য সেম টাইম সপ্তম ভাবে বসা। আপনি ভুল করছেন কিন্তু প্ল্যানেটটিতে অষ্টম পতি শনি দৃষ্ট মঙ্গল যুক্ত নয়, অষ্টম পতিটা সপ্তমে। এই যে এদিকে সপ্তাহের দিকে একটু দেখুন, অষ্টম পতিটা সপ্তমে, না স্যার, আর স্যার সপ্তম পতিটা হচ্ছে অষ্টমে মঙ্গল যুক্ত এবং শনিদৃষ্ট। স্যার গুরুজি ঠিকই বলছে স্যার, সপ্তমে শনিদৃষ্ট চন্দ্র মঙ্গল, স্যার ঠিকই বলছে। না না, উনি বলছেন যে অষ্টমপতি শনি মানে মঙ্গল যুক্ত এবং শনিদৃষ্ট। আমি চন্দ্রকে নিয়ে আলোচনা করছি, আমি রবিকে মঙ্গলকে নিয়ে আলোচনা করছি না। তাহলে ভাবস্থিত গ্রহকে না চন্দ্র? দশান্তর দশাকার না রবির দশায় চন্দ্রের অন্তর? চন্দ্র জন্মকালীন কোথায় বসে আছেন? না লগ্নের অষ্টম ভাবে। তিনি কেমন ভাবে আছেন? না তিনি মঙ্গল যুক্ত হয়েছেন, শনিদৃষ্ট হয়েছেন। তিনি কি ফল দেবেন? বিচার আমার ওই জায়গাটা। আমি রবিকে নিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই সময় উনি তিনি কোন বাড়ি ত্যাগ করবে? আমরা আগে লিখবো, ভাবকে নিয়ে মনে আলো। হ্যাঁ আমরা আগে লিখলাম যে গৃহ ত্যাগ করবে বা গৃহবাড়ি ত্যাগ করবে, পিতা কর্তৃক ত্যায্য হবে। এইবার বাইরে গিয়ে সে কি তাহলে কুলিগিরি করবে বা মাটি হয়ে যাবে, নেশার মধ্যে আকৃষ্ট হবে? এই সময় তার কি হবে, ফলাদেশ কি হবে? এই সময় কি ছেঁচা খেয়ে নিজের শুধরে নেওয়ার সুযোগ পাবে কোনো দিক থেকে? তাহলে একটা কথাই ফলাদেশ যদি বলতে হয়, এই সময় জাতকের মানসিক অশান্তি, চাঞ্চল্য, বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফললাভে বাধা, মাতৃপীড়া, মাতৃস্থানীয় কোনো কিছু তার দেহ কষ্ট এবং নিজেরও স্থানাগত একটা শরীর কষ্ট, শ্রেষ্ঠাগত প্রবলেম ওই জাতক ভুগবে। এটাই তার ফলাদেশ। কোনো কিছু তার পজিটিভ দিক কি হবে? কিছু হবে না, তার পজিটিভ কোনো দিক হবে না, পজিটিভ কোনো দিক হবে না তার নিজের আর পজিটিভ কি হবে? এবারে কেউ যদি বলে যে হ্যাঁ রবির দশায় চন্দ্র তিনি সপ্তম পতি অষ্টমে বসে আছেন, মঙ্গল যুক্ত হয়ে মকর লগ্ন শনি দৃষ্ট করেছে, চন্দ্রের অন্তর্দশা কেমন ফল যাবে, তার পজিটিভ দিক কি হবে? বাবু আমার তো ঠিক মাথায় আসছে না কি পজিটিভ আসতে পারে। ঠিক আমি ঠিক এটাকে সমর্থন, মানে আমার বিচার আসছে না, হয়তো আমার বিচার ভুল হতে পারে। ধরো সামান্য জ্ঞান কতটুকুই বা বিচার বুদ্ধি। তবে সাধারণত বিচারের ক্ষেত্রে ভাবস্থ গ্রহ কোথায় আছেন
আগে সেটা কিন্তু বিচার্য। তবে তিনি যে ভাবপতি হন, তিনি কোন ভাবে আছেন তার ভাবটাকে আগে বিচার করতে হবে, তারপর ভাবদর্শী গ্রহ, তারপর ভাবপতি গ্রহ। ভাবপতি গ্রহ তো আমি ভাবপতি গ্রহ তো আমি রাষ্ট্র বিচার করবো। তিনি সপ্তমপতি, তিনি সপ্তম ভাবের অধিপতি, তাকে তো রাষ্ট্রের বিচার। আগে তো দেখবো ভাবস্থকে, তারপর ভাবদর্শীকে, বিচার তো তাই ভাবে হবে। একটু পিছনে ফিরে তাকাই, একটু পিছনে তাকাই আমরা। স্যার স্যার এবার এখানে বলুন, রাশিতে মঙ্গল, গুরুজি রাশিতে মঙ্গল কি হবে? রাশিতে যদি মঙ্গল থাকে, যে কোনো রাশিতে, 12টি রাশিতে যদি মঙ্গল থাকে, রাশি অনুসারে মঙ্গল তার শুভ বা অশুভ ফল দান করবে। হ্যাঁ, রাশি সিংহ রাশিতে মঙ্গল, অশুভ সিংহ ফল রাশিতে মঙ্গল বসে আছে, কি হবে? সিংহ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে মঙ্গল, বৃশ্চিকে মঙ্গল, আর মকরে মঙ্গল, আর কর্কটে মঙ্গল। এই এই কয়টা রাশিতে মঙ্গলের ব্যাখ্যা দিন। অবস্থাতেই থাকুক না কেন, হ্যাঁ, সে যদি রাজযোগের ফলদাতা হয়, তথাপি মঙ্গলের অমঙ্গল কিন্তু নষ্ট হবে না, এটি কিন্তু মূল কথা। তিনি যদি রাজযোগেরও ফলদান করেন, তাহলেও তার যে দোষটা আছে সেই দোষের কিন্তু সে কিছু কারণ হবে। কাজেই রাশিতে তার মানে মঙ্গলের, মঙ্গলের তেজ গাম্ভীর্যতা, রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো কমবে না। যেহেতু সামান্য রাশিতে মঙ্গল, হলেও, এগুলো কমবে না। সামান্য হলেও তার থাকবে সেটা রাগ, দেশ, তার আত্মম্ভরিতা, তার গরিমা, গরিমা, হ্যাঁ এগুলো থাকবে। এগুলো তার আংশিক হলেও তার থাকবে। যদি সে কপালে বলিয়ানো হয়, তবুও কিছু থাকবে। তিনি যদি উচ্চস্থ হন, তথাপিও তার থাকবে। হ্যাঁ, এইবার সিংহ রাশির মঙ্গল হচ্ছে তার চতুর্থ এবং ভাগ্যপতি রাশি। তাহলে তিনি ভাব বলে বলিয়ান, তিনি ভাব বলে বলিয়ান। আমার বক্তব্যটা কি? তিনি ভাব বলে বলিয়ান, অস্বীকার তো করছি না। এইবার হচ্ছে আমার উত্তর। আরেকটি প্রশ্ন, যদি ভাব বলে বলিয়ান হয়ে থাকে, তাহলে শনি মূল ত্রিকোণে বসে আছে আনন্দের জায়গায় কুম্ভে, তখন তার দৃষ্টি দিয়েছে, শনির উপরও মঙ্গলের দৃষ্টিটা আছে। অর্থাৎ শনিকেও কিন্তু সে মানে চড় মাতালে করে তুলতে দেয়নি, উগ্র শনি কিন্তু নয়, সে কিন্তু শান্ত শনি। তাহলে শান্ত শনির দৃষ্টিতে এইবার মঙ্গল চন্দ্রকে কতটা ক্ষতি করবে? তাকে কি একেবারে পথে বসিয়ে দেবে, এই কুলি ঠেলাওয়ালা মুটেওয়ালা বানিয়ে দেবে, না কোনো ভালো দিক কি তাকে দেবে না? এটা কিভাবে হয়? এটি কোন বিচারে বলবে বলেন এবার? যেহেতু চন্দ্রকে নিয়ে বিচার হচ্ছে, রবি বাদ দিয়ে দিলাম, এবার বলুন স্যার। গুরুজি এবং আপনার ফলাদেশে কি আমি এই রবি চন্দ্রর অন্তর্দশা এটা লিখতে পারি যে তার মাতা পিতার শরীরের কষ্টের জন্য, রবি এবং মঙ্গলের দাম্ভিকতার জন্য সে অর্থ অভাবে সে নিজে, যদি কেউ ডাক শুনে তো না, সে একলা চলো রাস্তায় বেরিয়ে নিজেই কিছু করতে পারে? হ্যাঁ, আমি সেই কথাই বলতে চাচ্ছি, কিন্তু গুরুজি এটা মেনে নিলেন না। তো যেহেতু মেনে নিলেন না, তাহলে আমার প্রশ্নটা তো গুরুজির সঙ্গে, আমার তো এটা দ্বন্দ্ব না, এটা তো শেখার জন্য। আমরা কিন্তু বলেছি হায়ার ডিপ্লোমার আগামীকাল থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। তো হায়ার ডিপ্লোমার ক্লাসগুলো হবে আমাদের সকল শিক্ষকরা একসঙ্গে থেকে টকশোর মাধ্যমে শিক্ষাটা হবে, যাতে আপনাদের শিখানো লাগবে না, আপনাদের লেখা লাগবে না, আপনারা এমনি শিখে যাবেন। আমরা শিখবো, আমরা আলোচনা করব, আপনারা শিখবেন। তো সেই রকম আলোচনাই কিন্তু হচ্ছে যে এখানে কি তার একলা চলো রে, যে আমার ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে, তাই একলা চলে কি সে কিছু করতে পারবে না? কেন পারবে না? এটি হচ্ছে আমার প্রশ্ন। স্যার শনি তো চন্দ্রকে দৃষ্ট দিয়েছে স্যার, মনের মধ্যে তো স্যার ক্রিয়েটিভ কিছু সৃষ্টি করবেই স্যার। তা আবার দ্বিতীয় পতি চন্দ্র শনিকে দৃষ্টি দেয়নি? হ্যাঁ স্যার দিয়েছে স্যার। তাহলে এইবার শনির শত্রু রবি, চন্দ্র, মঙ্গল, তিনজনই। কিন্তু চন্দ্রের শত্রুকে, চন্দ্রের শত্রুকে বুধ স্যার। চন্দ্র তো
বুধের শত্রু চন্দ্র স্যার। চন্দ্র চন্দ্রের কোনো শত্রু নাই স্যার। শূন্য, চন্দ্র শত্রু শূন্য, চন্দ্রের কেউ শত্রু নেই। বুধের শত্রু চন্দ্র স্যার। চন্দ্রের কেউ বুদ্ধের শত্রু চন্দ্র, কিন্তু চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্রের কোনো শত্রু নাই স্যার। চন্দ্রের মিথ্যা কেউ কথা। শত্রু নেই। তাহলে তাহলে এটি কোন শুভ ফল পাবে কি পাবে না, এটা ছিল আমার প্রশ্ন। দেখো, গুরুজি একটু আমি হ্যাঁ বলেন। আমি আবারও সবাইকে আমার আন্তরিক সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি যে বর্তমান কেসি পাল ভুল করছে, জ্যোতিষতত্ত্বের একজন প্রিন্সিপাল ভুল করছে, অর্থাৎ এটা আমি মেনে নিতে পারলাম না। ঠিক আছে গুরুজি, এটা মানার প্রয়োজন নেই। হ্যাঁ। তার বিচার পদ্ধতি, তার রত্ন নির্ণয় এবং তার প্রতিকার পদ্ধতি প্রশংসার দাবি রাখে। কিন্তু এক্ষেত্রে হয়তো কেসি পাল বলছেন বা বলতে চাচ্ছেন যে হয়তো চন্দ্র রবির দশায় কিছু শুভফল দেবে বা কিছু শুভফল, ক্রিয়েটিভিটি কিছু তার মধ্যে থাকবে। তবে আমার অভিজ্ঞতাতে এইটুকুই বলবো, তাতে রবির অন্তর্দশা চন্দ্রের, রবির দশায় চন্দ্রের অন্তর্দশা হয়তো 4-5 মাস বা 3-4 মাস থাকবে। এই সময়টা তার সার্বিক অর্থে ভালো যাবে না, এটাই কিন্তু আমার বিচার। আচ্ছা স্যার। গুরুজি, এবার আপনি আলোচনা করতে লাগুন রবি মঙ্গল। আমি একটু 2 মিনিটের বিরতি নিচ্ছি। এই রবির দশায় মঙ্গলের অন্তর্দশা কেমন যাবে একটু আলোচনা করুন। 2 মিনিট আমি বিরতি নিচ্ছি একটু। হ্যালো গুরুজি, গোচরে তো চন্দ্র বৃষ রাশিতে আছে, রাহু দৃষ্ট। চন্দ্রকে বাদ দিয়ে বলুন আজকে অবস্থা ভালো না। আপনাদের কি মনে হয় জোর করে ভাবছি বাবু, জোর করে কোথাও নিজের মত আরোপ করা যাবে? প্রত্যেকটা সূত্র অনুসারে, প্রত্যেকটা তার বরাবর অনুসারে ভাব বিচারগুলো হবে। তাতে সে যদি জাতক যদি জাহান্নামে যায় জাহান্নামে যাবে, সে যদি স্বর্গে উঠে তো স্বর্গেই উঠবে। এখানে কত ভাবাবেগের কোথাও ব্যাপার নেই। আরে ছেলেটার অভিজ্ঞতায় কিছু পেল না, আরে এই দোষান্তর দশায় তার কিছু হলো না, এই কোথাও জায়গা নেই। যাদের যায় তাই বলতে হবে আপনাকে। বেসিক গ্রহটি সপ্তমপতি, মকর লগ্নের সপ্তমপতি, তার মারকত্ব দোষ আছে এবং লগ্নপতি শনির সে শত্রু। চন্দ্রের শত্রু নাই, কিন্তু শনির শত্রু। ঘটনা চক্রে, জাত চক্রে তিনি অষ্টমে বসেছেন এবং সেই অষ্টমে যে বসেছেন সেখানে বৃহস্পতি, শুক্র বা বুধ কোন শুভ গ্রহে তার উপর দৃষ্টি নেই। তার উপরে দৃষ্টি আছে কার না শনি, এবং তার উপরে যুক্ত হয়েছেন কার সাথে না মঙ্গলের সাথে। সার্বিক অর্থে তিনি মঙ্গল চন্দ্র অষ্টমে বসেছেন, একটা শিশু সৃষ্টির কারক হয়ে গেছে। ঋষ্টি যোগ, ঋষ্টি যোগের কারণ হয়েছে এবং ওই চন্দ্র সারা জীবন অষ্টমে বসে থেকে মানুষটাকে রুগ্ন করে তুলেছে। চন্দ্র ভালো যাবে না। তাহলে কি সামাজিকতার থেকে এই জাতকটা বিশৃঙ্খলতায় সৃষ্টি করবে? না 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 না, এগুলো তো অনেক উপরের প্রশ্ন। সামাজিকতার সঙ্গে তার কি সম্পর্ক? অষ্টম ভাব তার শরীর স্বাস্থ্য, তার নিধন, তার আয়ু ভাব। তিনি সপ্তম ভাবে বসেছেন, ফল দেবেন। আমাদের বিচার তো এইটাই, আমাদের বিচার তো এইটাই। আমি লগ্নের প্রথম চতুর্থ লগ্ন নবম দশম একাদশকে নিয়ে বিচার করছি না, আমি বিচার করছি লগ্নের দুটো পাপ স্থান, একটা সপ্তম এবং অষ্টম স্থান, তার ভাবাধিপতি এবং তার অন্তর ভাবাধিপতি, ভাব অধিপতি এবং অন্তর দশাপতিতে নিয়ে আলোচনা করছি। এখানে জীবনের সাথে তার কি সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? আর এই লগ্নের ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতি বসে আছে। তাহলে শুভ ফল কিসের শুভ ফল? কিসের শুভ ফল? একাধিকবার ভাগ্য মানে উত্থান পতন, একাধিকবার জীবনে ভাঙা ঘোরা, একাধিকবার ভাগ্য বিপর্যয় জীবনে তার ঘটে যাবে। কিসের ভাগ্যের উন্নতি?
এবং তিনি পঞ্চম নবমে বসে পঞ্চমকে লগ্নকে দৃষ্টি করে যাচ্ছেন ওই বৃহস্পতি। তাহলে মানে তাহলে অর্থে, কিসের অর্থে এবং কিসের সূত্র ধরে আমি বলবো যে হ্যাঁ এটা ভালো আছে? হ্যাঁ বলতে পারি শুক্র নিশ্চয়ই ভালো আছে, বলতে পারি বুধ নিশ্চয়ই কিছু ভালো আছে, কিন্তু তার অর্থ এই নয় শনি ধনে, তাহলে ধনে সে ধনগে পুংস, ধনবান গর্ব সংযুত, ভার্যাদ্বয়ং ত্রয়ং চাপি সুতহীন প্রজায়তে। পারাচরি হোরায় বলেছে ধনপতি যদি ধনে অবস্থান করেন, ধনভাবে অবস্থান করেন, তার ফলাফল কি হবে? বলে ধনে সে ধনগে পুংস, ধনবান গর্ব সংযুত, ভার্যাদ্বয়ং ত্রয়ং চাপি, সপ্তম ভাবে তার মঙ্গলকে সে দেখছে জন্মকালীন, তাহলে দ্বিভার্যা বা দ্বিভার্যার অধিক সে নারীতে বা নারী হলে পুরুষে লিপ্ত থাকার তার সম্ভাবনা। ভার্যাদ্বয়ং ত্রয়ং চাপি, আর সুতহীন প্রজায়তে লগ্নের পঞ্চম হবে অলরেডি কেতু বসে আছে। বৃহস্পতি দৃষ্টি করেছে, শুক্র বুদ্ধি দৃষ্টি করেছে, মেয়ে ছেলে হবে। সন্তান ভাগ্যে কি হবে? পুত্র সন্তান কোথা থেকে আসছে? রবি তিনি অষ্টমে বসে আছেন, আর মঙ্গল তিনি অষ্টমে বসে আছেন পুত্রকারক গ্রহগুলো, আর বৃহস্পতি নবমে বসে গেছেন। বলুন না, এগুলো তো আমার বক্তব্য আমি ভুল, আমার জ্ঞান কম হতে পারে, আমার জ্ঞান বলি আমার জ্ঞান কম হতে পারে, আমি হয়তো অনেক কিছুই জানিনি, কিন্তু বিচার যেটা করতে হবে সেটা তো সূক্ষ্মভাবে বলতে হবে আমাকে। গুরুজি কি হলো গুরুজি আমাকে বলতে দিন না গুরুজি, তাহলে আমরা যে সকল সম্মানিত সদস্য আপনার শরণাগত হয়ে আমাদের কার্তিক স্যারকে পেয়েছি, তাহলে কি আমরাও ভুল শিখছি? যদি আপনি ভুল হন তাহলে তো হবে না গুরুজি, আমরা ভুল শিখছি না গুরুজি, যেহেতু আপনারা ভুল না। এখানে আমি একটি কথা বলবো, একটি কথার পুনরাবৃত্তি ঘটাবো। যেমন ধরুন পরাশরের আমল আর জেমিনির আমল আর ধরুন আপনার সেই আগের আমল বা ভৃগুর আমল, সেই আমলের একটি শিশু 13 বছর, তখন কত 14 বছর বয়স হচ্ছে, 15 হচ্ছে না, তখন 15 বছরে একটি শিশু কখনো বাড়ি থেকে বের হবে না। কিন্তু বর্তমান উন্নত বিশ্বে আপনি দেখুন তো, যে 15 বছরের যে শিশুটি রবির দশায়, রবির অন্তর নিশ্চিত তাকে গৃহবাড়ি ত্যাগ করাবে, তাহলে সেই শিশুটি কি রবির দশায়, চন্দ্রের অন্তর্দশায় নিজেকে গুছিয়ে নিতে একটুও পারবে না এই প্ল্যানেটটিতে? এটি কিভাবে আমি তো মেনে নিতে পারি না। তোমার সাথে আমার একটু মানে হয়তো পার্থক্য হবে। ছেলেটি যেহেতু পঞ্চম ভাব স্ট্রং, বলবান, তারাও আমাকে বলতে দাও, তাহলে ছেলেটি লেখাপড়া সংক্রান্ত যুক্ত থাকবে, সে পালিয়েও যাবে না, তার কিছু হবে না। আমার যদি বক্তব্য এটাই হয় যে এই সময় ছেলেটির চিত্ত চাঞ্চল্য হেতু পড়াশোনা একটু অমনোযোগী হবে, কিছু বন্ধু বান্ধবের সংস্রবে এসে তার পড়াশোনাটা সাময়িক কিছু ক্ষতি হবে, এবং যে যে ব্রিলিয়েন্ট রেজাল্ট করছিল সেই রেজাল্টের ক্ষেত্রে কিছু বাধার কারণ হবে। বোধহয় এই বিচারটাই যুক্তিযুক্ত হবে বলে মনে হয়, জানি না। যদিও আমি তোমাকে বলেছি, বারবার স্বীকার করছি যে তুমি এখন সত্যি ভালো বিচার করো, সত্যিই তোমার মানে ভালো জ্ঞান, আমি এ ব্যাপারে কোনো প্রশ্ন বা কোনো আমার দ্বিমত নেই, কিন্তু আপনাকে আমি মেনে নিয়েছি, আমি মেনে নেইনি তা না, আমি মেনে নিয়েছি, কিন্তু মেনে নিয়েও আমার এই জায়গায় প্রশ্ন রয়েছে যে সে আঘাত তুমি কি বলতে চাচ্ছ সে কি হবে, তার পজিটিভ দিকে সে কি হবে, তোমার পজিটিভ দিকটা কি কি আমি এটাই জানতে চাচ্ছি। আমার পজিটিভ দিক হচ্ছে সে আগে যেহেতু ঘর থেকে বের হবে, এখন সে এমন কোন বন্ধু পাবে, এমন কোন মিত্র পাবে, এমন কাউকে পাবে যাকে পেয়ে সে নিজেকে গুছিয়ে নিতে পারবে বা নিজেকে শক্ত করে দাঁড়াতে পারবে। সে লেখাপড়ায় নিজে যে আমি সব হারিয়েছি, এখন আমার আর কিছু করার নেই, আমি এখন যা হব, মানে যেদিকে যাব সেই লক্ষ্যের দিকে সে ধাবিত হবে এই সময়টিতে। সেটা কিছুটা মেনে নিলেও আর একটা জিনিস তুমি নজর করেছো কিনা জানি না, দশাপতি দ্বাদশে অন্তর দশাপতি বসে আছে, এটা নজর করেছো কিনা জানি না।
দশাপতি হ্যাঁ। দ্বাদশে অন্তর্দশাপতি বসে আছেন, দশাপতির পঞ্চমে নেই, দশাপতির দশমে নবমে নেই, দশাপতির একাদশে নেই, দশাপতির হ্যাঁ, নেই। দ্বাদশে বসে আছে, ব্যয়ে বসে আছে। নেই। তাহলে কিন্তু দশাপতি ব্যয়স্থিত গ্রহ কি অর্থে? বলছি সিংহ রাশিস্থ মঙ্গল, সিংহ রাশিস্থ মঙ্গল, শক্তিশালী মঙ্গল, সেই মঙ্গল শনিকে দৃষ্টি দিয়ে পাপ শনির পাপ পাপস্থতা কমিয়েছে। আমি মঙ্গলের কথা এক্ষেত্রে বলছি না, আমি চন্দ্র এবং রবির কথা বলছি, যে রবির দশায় চন্দ্রের অন্তর্দশাটা। তুমি বলছো পজিটিভ দিকটা কি হতে পারে, হ্যাঁ, আমি সম্পূর্ণ বলুন যে সম্পূর্ণ নেগেটিভ। তার 6 মাসই যাক 5 মাসই যাক, রবির দশায় চন্দ্রের অন্তর্দশা 10 মাস 10 দিন থাকে, সেই দশাটা সম্পূর্ণ অশুভ হবে। তুমি বলছো যে না, এর মধ্যে কিছু অশুভ হলেও কিছু পজিটিভ থাকবে। তা সেই মানে পজিটিভ আমার উত্তর ওইটি নয়, আমার উত্তর হচ্ছে ছেলেটি ধ্বংস হয়ে নেশা মধ্য জুয়ায় আকৃষ্ট হবে না, ছেলেটি ঠেলাওয়ালা মুটিওয়ালা কুলিওয়ালা হবে না, সে তার লেখাপড়ার দিকে তার লক্ষ্যে থাকবে, লক্ষ্য থেকে বিচলিত হবে না। এটি আমি হ্যাঁ, লিখতে ঠিক পারবো আছে। কিনা? সে ঠিক আছে, সেটাতে আমি একমত। তাহলে এটা পজিটিভ না হলো কি করে? সে যদি তার কিন্তু লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে, লক্ষ্যকে আমার যদি ধরে রাখতে পারে। দ্বিমতটা এই যে ছেলেটি ওই 13 বছর 14 বছর পর্যন্ত ক্লাসের ফার্স্ট বয় হয়েছে, আর ওই 6 মাসের মধ্যে যদি তার পরীক্ষার ফল বেরোয়, বার্ষিক পরীক্ষার, ছেলেটি সেকেন্ড হবে, ছেলেটি ফার্স্ট আর হতে পারবে না। ওইটাই হ্যাঁ, না হোক, ওই ধাক্কা খেয়েই সে তার ভিতকে মজবুত করতে আরম্ভ করবে। এইটাই ওই আমার ধাক্কা খেয়েই তার ভিতকে বক্তব্য, মজবুত এই জায়গায়। করতে আরম্ভ করবে। সব দিন যে ফার্স্ট হবে সে তো অলস হয়ে যাবে। নেক্সট, এরপরে রবি দশায় মঙ্গলের অন্তর। এবারে তুমি যেটা বললে, হ্যাঁ, তুমি বললে এটা ভালো যাবে না, রাশিতে এটা ভালো যাবে না। পরে তুমি আমাকে উদাহরণ দিলে যে চতুর্থ এবং ভাগ্যপতিও যদি সেই লগ্নের হয় মঙ্গল, ধরে দিলাম সিংহ লগ্নের চতুর্থ ভাগ্যপতি, তো তাহলে তিনি রাশিতে বসে আছেন, ধরে দিলাম তার সিংহ রাশি, ধরে নিলাম তার সিংহ রাশি, তাহলে রাশিতে বসে আছেন। অথবা তিনি বসে আছেন বৃশ্চিকে, অথবা তিনি বসে আছেন মেষে। তাহলে রাশিগত মঙ্গল কি ফল দেবে? বিষয় একটি প্রশ্নটা ভালো করে, প্রশ্নটা তুমি কিন্তু নিশ্চয়ই তুমি বিচক্ষণ মানুষ, আমি তোমাকে না বলছি না। তাহলে আমাকে বিচার করতে হচ্ছে অন্তর্দশাপতি মঙ্গল, দশাপতি তিনি নন, না, তিনি কিন্তু দশাপতি নন যে তিনি রাশিতে যে ভালো ফলটা দেবেন, তিনি কিন্তু অন্তর্দশাপতি, অর্থাৎ তিনি সাবলর, লর কিন্তু শান, সাবলর মার্কারি, এই মার্ক সাবলর মার্ক। তো তাহলে তার নির্দেশ অনুসারে কিছুটা তাকে মানতে হবে। ও আনাড়িগিরি করলে হবে না যে আমি বসে আছি মকরে সবরা নক্ষত্রে, আমি বসে আছি মেষে দশমে, হাই 1 নম্বর অশ্বিনী নক্ষত্রে, এই বললে হবে না। তিনি এটা হবে না, এটা তো আমি মেনে নিচ্ছি, এটা সার্বিক ব্যর্থতার কারণ হবে, এটাই কোনো সফলতা নেই এখানে। না, যে প্রশ্নটা তুমি আমাকে করলে যে সিংহ লগ্নের লগ্ন ভাবস্থ মঙ্গল কি ফল দেবে, আর যে প্রশ্নটা আরেকটা প্রশ্ন এলো ওই সঙ্গেই, যে যদি রাশিতে মঙ্গল থাকেন তাহলে তিনি কি ফল দেবেন, এইটাই তো আলোচ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি তার উত্তরে একটি কথাই বলেছি, মঙ্গল বর্গ বলে ক্ষেত্র বলে যতই বলিয়ান হোক, রাশিগত লগ্নগত মঙ্গল, তার মঙ্গলের অশুভত্ব কিছু থাকবেই, তিনি বর্গ বলে বা ক্ষেত্র বলে যতই বলিয়ান হোক, এইটাই আমার বক্তব্য। হ্যাঁ, তার মানে রবির দশায় মঙ্গলের অন্তর্দশা, তাকে বলা যায় যে এই সময় উদর পীড়া জনিত তার পেটে ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু চট করে অপারেশনটা হবে না, এটাই শারীরিক কষ্ট হবে। আচ্ছা, মতিভ্রম ঘটবে, তার মস্তকে আঘাত খেতে পারে, রক্তপাত হতে পারে, দুর্ঘটনা হতে পারে, এইসব কথা কিন্তু এখানে লেখা যেতে পারে, আসতে পারে। তাহলে ওগুলোকে মানতেই হবে। তাহলে
কথা যদি ধরে নেওয়া হয় যে তার বর্গবল এবং ক্ষেত্রবল আছে, তাহলে তিনি কেন অশুভ ফল দেবেন এ বললে তো হবে না। কারণ হ্যাঁ, মঙ্গল, এক্ষেত্রে এটা দিচ্ছি না, এক্ষেত্রে তো ক্ষেত্র বলের কথা বলছি না কোনো ক্রমেই। হ্যাঁ, রবি কিন্তু মঙ্গল আমি ক্ষেত্র বলের কথা কোনো ক্রমেই বলছি না। কি হয় সিংহ ক্ষেত্রগত মঙ্গল, তিনি চতুর্থ ভাগ্যবতী। সিংহ লগ্নগত মঙ্গল তিনি চতুর্থ ভাগ্যবতী, তাহলে তার ক্ষেত্রবল আছে। তিনি নিছক গ্রহ নন, তিনি হালকা গ্রহ নন সিংহ লগ্নের ক্ষেত্রে, তার যথেষ্ট বল। প্রশ্ন হলো এখন তিনি যদি লগ্ন রাশিতে অবস্থান করেন, ধরে নিলাম সিংহ লগ্ন নয় সিংহ রাশি, এখানে তিনি কি ফল দেবেন? এইটাই আমাদের বিবেচ্য আলোচ্য, এটাই আমাদের আলোচ্য। হ্যাঁ, তাহলে সিংহ লগ্ন, ক্ষেত্রবলে সিংহ রাশি বলিয়ান মঙ্গল হওয়া হলে সত্ত্বেও, তাহলে রবির দশায় মঙ্গলের ক্ষেত্রবলে অন্তর্দশা বলিয়ান শুভ হওয়া ফল দেবে। কিন্তু আমার মঙ্গল যতই তার যোগের ফল দিক, হ্যাঁ, মঙ্গলের অশুভত্ব কিছু না কিছু থেকে যাবে। আর এই অশুভত্ব নষ্ট হতে পারে যদি বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি দেয়, না হলে মঙ্গলের তো এখানে বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি নেই, আমি সমাধান করে দিচ্ছি। বৃহস্পতিরও মঙ্গলের উপর দৃষ্টি নেই, কোনো শুভ গ্রহেরও দৃষ্টি নেই। অর্থাৎ এই সময় দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এমনকি অপারেশন এগুলো হতে পারে। আর তার রাগ, জেদ, ক্রোধ ক্ষতির কারণ হতে পারে, সে আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে। এটি সার্বিক ব্যর্থতার সময়। এবার আসেন রবির দশায় রাহুর অন্তর্দশা। দেখুন রাহু কিন্তু একাদশে বসে আছে, সে কোনো ক্ষেত্র বল পায়নি বা কোনো শুভ গ্রহের দৃষ্টি পায়নি, কোনো শুভ গ্রহের জ্যোতি পায়নি, মানে কোনো অবস্থানে রাহু কিন্তু শুভ অবস্থানে সে যায়নি। আর ওদিকে রবি আবার অষ্টম পতিত্ব দোষ তার রয়ে গেছে, তাহলে কি হবে? এ সময়টিও কিন্তু তার ভালো যাচ্ছে না। তাহলে ভালো যখন যাচ্ছে না, তাহলে তার পঞ্চম পতিত্ব তার বিদ্যা শিক্ষায় যে মহান করবে, সেই মহানটা কোন সময়টাই করবে? এই রবির দশাটি কিন্তু পুরোটাই কিন্তু দেখুন, পরপর দেখতে দেখতে আসুন। এই রবির দশায় বৃহস্পতির অন্তর্দশাটি শুভ দেবে, রবির দশায় শনির অন্তর্দশাটি শুভ দিতে পারে। হ্যাঁ, দেবে, শুভ দেবে। রবির দশায় বুধ শুক্র ভালো দেবে, রবির দশায় বুধ শুক্র ভালো দেবে, লগ্নের ভালো দেবে, শুক্র, বুধ ভালো দেবে, দশমে শুক্র, রবি কেতু ভালো দেবে, রবি আছে। শুক্রও ভালো দেবে। কিন্তু আর এই সময়টি রাহু পর্যন্ত, দেখুন রাহু পর্যন্তর মধ্যে শুধুমাত্র রবি চন্দ্র এই একটি সময় তাকে গড়ার সুযোগ দেবে, আর হচ্ছে এখান থেকে গিয়ে তার ভালো যোগ শুরু হবে। দেখুন একটু স্যার একটা একটা করে আপনার বোঝার চেষ্টা করুন। স্যার শনি তো রাহুকে দশম দৃষ্টি দিয়েছে স্যার, হ্যাঁ, আবার শুক্র সমসপ্তমে দৃষ্টি করছে রাহুকে, এবং রাহু স্বয়ং সমসপ্তমে রবিকে দৃষ্টি পঞ্চম দিয়েছে। দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে স্যার কিন্তু রাহুর রবি দৃষ্টি রাহু তো, রবি হ্যাঁ, রাহু, হুম, রবি রাহু এটা মাথায় রাখতে হবে। রাহু তার আকাঙ্ক্ষাটা বেরিয়ে একাদশ যাবে। ভাবে বসে আছে, হুম। একাদশ ভাবে বসে আছে। একাদশ ভাব মানে একা হয়ে গেছে সে। তার আয় উপার্জন থাকতে হবে, নিজে চলার পথ থাকতে হবে, সহযোগিতা পেতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা পেতে হবে। কারো সহযোগিতা সে তখন পাবে না, না স্যার, তখন সে সময়টি একা আর কি করবে শিশু মানুষটি। স্যার ষড়রিপু এটা জাগ্রত হবে স্যার সে সময়। হ্যাঁ, তখন কিন্তু যেমন তার সেই রিপুকে জাগ্রত করে তুলবে। জি স্যার। তার পরবর্তীতে যখন রবির দশায় বৃহস্পতির অন্তর্দশা আসছে, বৃহস্পতি ভাগ্য স্থানে বসে আছে তৃতীয় দ্বাদশপতি, এই বৃহস্পতির দশার থেকে কিন্তু তার শুভ যোগ শুরু হবে। শনি তার ধনভাবে বসে আছে, সেই সময়টি তার ভালো যাবে। তারপর হচ্ছে বুধ তার ষষ্ঠ না না ভাগ্যপতি। না 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 না, এখানে তৃতীয় ভাগ্যপতি বৃহস্পতি নয়, দশাপতি দ্বিতীয় বসে আছেন বৃহস্পতি ধনপতি হিসেবে, দশাপতি দ্বিতীয় বসে আছেন। বিচার হবে কোথায়? 3 নাম্বার দশাপতি তৃতীয় বসে আছে, দ্বিতীয় ধনভাবে বসে আছেন। হতে পারেন লগ্নের পাপক গ্রহ, তবু এই বৃহস্পতির দশায় তার আর্থিক ভাব শুভ হবে, বিদ্যা ভাবটা শুভ হবে। বৃহস্পতির দশায়? হ্যাঁ, বৃহস্পতির অন্তর্দশায়, বৃহস্পতির রবির দশায় বৃহস্পতির অন্তর্দশায়। হুম। কারণ দশাপতির ধনভাবে বৃহস্পতি বসা। তাহলে স্যার বলতে পারি স্যার, সে রবি এবং রাহুর দশা অন্তর্দশা সে যে পাপ কর্মটা করবে, সেটা বৃহস্পতির দশায় সে অনুশোচনার কারণে সে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, পরিবর্তন হয়ে যাবে, ভালোর দিকে যাবে সে। জি স্যার।
এইবার যখন শনির সময় আসবে, শনি তো তার লগ্নপতি এবং ধনপতি। হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে। হ্যাঁ, এবার দেখুন শনি, শনি কিন্তু দেখুন আমাদের যে দশাপতি, দশাপতির সমসপ্তমে বসে আছে শনি নিজ গৃহে, যদিও মকর লগ্নের ক্ষেত্রে মুখ্য মারক গ্রহ শনি, কিন্তু সে ধনভাবে, লগ্নের ধনভাবে বসে আছে। বলুন গুরুজি, এবার তাকে কি যোগ সাধনা, সততা, নিষ্ঠা, একাগ্রতা এগুলো দেবে কি দেবে? শনি যোগ সাধনা, নিষ্ঠা, সততা এগুলো তো দেবে, এগুলো তো নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু দশাপতির সপ্তমে শনি এবং শনির সপ্তমে রবি বসে আছে, তাহলে সমসপ্তমে শনি রবি শনির বসে আছে। সপ্তমে রবি বসে নেই, শনির ষষ্ঠে রবি বসে আছে। ষষ্ঠে রবি বসে আছে, বেশ, ষষ্ঠে রবি বসে আছে, হুম। শনির ষষ্ঠে রবি বসে আছে, আর রবির অষ্টমে শনি বসে আছে। শনি হ্যাঁ, বসে আছে। রবির অষ্টমে শনি বসে আছে। হ্যাঁ, শনির তাহলে রবির দশায় শনির অন্তর রবির অষ্টমে মকর লগ্নের ক্ষেত্রে শনি মুখ্য মারক। হুম, লগ্নপতি গ্রহ মারক হন এমন মীন লগ্নে দেখা গেছে, এমন কর্কট লগ্নে দেখা গেছে মারক হয়েছে। কিন্তু শনির ক্ষেত্রে অধিক মারক কেন? না, তার দ্বিতীয় পতিত্ব দোষটাকে ধরে নেওয়া হয়েছে। লগ্নপতি হিসেবে তার দোষটাকে বিশেষ ধরেনি, পড়াশোনা না, ধরেছে তার দ্বিতীয় পতিত্ব দোষকে। তাহলে বলতো, হুম, লগ্নপতি দশাপতির অষ্টমে যদি কোনো গ্রহ থাকে, তিনি হতে পারেন রাজ্যকারক, যোগকারক গ্রহ, রাজ্যকের ফলদাতা গ্রহ, তিনি বর্গ বলে, ক্ষেত্র বলে বলিয়ান ফল দেবেন। দশাপতির তো অষ্টমে। না, তাকে কষ্ট ক্লেশ দিয়ে, এ জায়গায় আমরা কিন্তু গুরুজি লিখতে পারি, তাকে কষ্ট ক্লেশ দিয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ বানাইয়ে 100 100 টাইমস এই মতকে মেনে নিচ্ছি, এই মতকে মেনে নিচ্ছি 100 টাইমস। হ্যাঁ, আমরা এখানে অবশ্যই লিখতে পারি যে কষ্ট ক্লেশ দিয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে হ্যাঁ, এই দশা, অন্তর্দশাকালে। নির্লোভ করবে, ত্যাগ তিতিক্ষাকার বাড়াবে, মানুষ জীবনকে অ্যানালিসিস করা, যে জীবন ভাবাবেগের নয়, কংক্রিট একটা জীবন, সেই জীবনকে কিভাবে চালানো করতে হয় সে সেই সময় এটা উপলব্ধি করবে, যে জীবনটা ভাবাবেগের নয়, গুরুজি, উচ্ছ্বাসের অর্থাৎ কোথাও নয় জায়গা। বলতে পারি কি যে সে আবেগে না, বাস্তবতায় বিশ্বাসী এবং ষড়রিপু দমন করে। হবে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই, অবশ্যই তাই। এখানে আবেগ দিয়ে কোনো আবেগের কোনো কাজ নেই এখানে। বুঝতে পারছি। এই অর্থে তাকে শুভ বলা যাবে যে রবির দশায় শনির অন্তর্দশা, এই অর্থে শুভ বলা যাবে। রবি স্যার, এইবার এখানে আছেন রবির দশায় বুধের অন্তর্দশা। স্যার, হ্যাঁ? আমি একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, বলুন। এখানে স্যার ওই দশাপতি আর অন্তর্দশা পতি এই হুম। দুজনের মধ্যে যেটা পারস্পরিক শত্রুতা যদি থাকে স্যার, সেক্ষেত্রে কি বিচারের ক্ষেত্রে আমরা এই ব্যাপারে কোনো চিন্তা শত্রুতা তো রয়েছেই, শত্রুতা তো রয়েছেই, তার জন্য কারণ দশাপতি তো রবি। শত্রুতা রয়েছে বলেই তো তার কষ্ট দুঃখ, শত্রুতাকে বলেই তো তাকে নিখাত সোনা করেছে, তাকে হ্যাঁ, কেডিয়াম থেকে তাকে মানে ইয়েতে করেছে, হলমার্কে সোনা থেকে গেছে, কেডিয়াম ছিল হ্যাঁ। বলে, সে কেডিয়ামে ছিল, তাকে হলমার্কে নিয়ে গেছে। সে যদি মিত্র থাকতো তাহলে তো সে অনুশোচনা করতো না, সে ভালোর দিকে যেত না, তার নেগেটিভ দিককে ঝেড়ে ফেলতো না, বরং ওই নেগেটিভকে পজিটিভ মনে করতো, আর বিড়ি ফুকাতো, আর রাস্তায় ফুক ফুক করে হেঁটে বেড়াতো তাকে ওই সময়। নেক্সট প্রশ্ন যেটা আসবে, কারণ বাবার টাকা ছিল, ধনপতি পঞ্চম ঘরে বসে আছে, আমি বাপের আমি ধন সম্পদ নষ্ট করতো। আমি মহাসচিব কেসিপালের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক আছে, সে নিকাশ শোনা হলো, তার ধনভাবটা কেমন হবে রবি দশায় শনির অন্তরে? না, ধনভাব কোনো প্রভাবিত হবে না, ধনভাব কি করে আসবে? আর পিরিয়ডটা হয়তো 6 মাস, 10 মাস, ওই সময়টা তার ধনভাব কেমন হবে?
জাতকের। সে তো ধন সম্পদের লোভী হবে না, সে তো বিদ্যার লোভী হবে, জ্ঞানের লোভী হবে, ভালো মানুষ হতে চাইবে, বেশ, এই সমাজে তার করাবে। এই সমাজে তার বিদ্যা ভাগ্য কেমন হবে? ওই পিরিয়ডটাতে ধরো তার 19 বছর বা 20 বছর বয়স, রবির দশায় শনির অন্তর, আমরা দেখতে পাচ্ছি কে কার কে কার কোন কোন ভাবে বসে আছে এবং কে কার আমরা দেখতে পাচ্ছি। এই সময় যদি বলি তার বিদ্যা ভাগ্য কেমন হবে, এই বিচারটা কি ভালো হবে, সে লিখতে পড়তে শিখবে, ভালো হবে। না স্যার, একাধিক গুরু পরিবর্তন হবে স্যার, রবিকে কেন্দ্র করে পঞ্চমে রাহু গুরু স্যার। পরিবর্তন করে সে যত পরিবর্তন করবে ততবার ভালো কিছু করবে, আচ্ছা আচ্ছা, সে ভালো কিছু শিখবে। সে মূল কথা হচ্ছে সে ওই সময় নেগেটিভ দিকে ধাবিত হবে না। হবে না, জি স্যার। নেগেটিভ দিকে যখন ধাবিত না হবে তখন সে নিজেকে বুঝতে জানতে শিখবে, পরিবর্তন করবে, জি স্যার। স্যার গুরু এইবার পরিবর্তন আসুন- কেন করবে স্যার, এটা আমি বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, গুরু মানে গুরু পরিবর্তন যে শিক্ষক করবে স্যার, পরিবর্তন করবে, কোচিং সেন্টার পরিবর্তন করবে, বা টিচার পরিবর্তন করবে, প্রাইভেট টিচার পরিবর্তন করবে, এইসব পরিবর্তন করবে, মানে এটা ভেঙে স্যার চুরে শনির উপর নতুন কিছু গড়বে। বুঝতে পারছি স্যার, মানে শনির উপর শনি পারস্পরিক মহারাজ তাকে শত্রুতার কারণে। নিড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে, ভালো জায়গাটি খুঁজে দেবে তাকে। তার সঠিক জায়গাটা, জি স্যার। হ্যাঁ, সঠিক জায়গাটা জি স্যার। জায়গাটা হ্যাঁ। নিয়ে তাকে চলবে। কিন্তু স্যার। কষ্ট দিয়ে হুম। রৌদ্রের মধ্যে হাঁটবে, তার মাথায় ছাতা ধরা লোক থাকবে না। রৌদ্রে হাঁটতে হাঁটতে তার মাথার ঘাম পায়ে ঝরে একেবারে ইয়ে করে ফেলবে, তথাপিও সে সোনা- যে সঠিক জায়গায় নক করবে, স্যার, যে শোনা না ইঞ্জিনিয়ারের পর্যন্ত শোনা দরজায় হবে যে না। কলিং-বেল টিপবে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি ঝড় স্যার, বৃষ্টির মাঝে সাতটাতে গিয়ে সে যে কুলটা পাবে, ওই কুলটা একটা পচা মানে গরুর দেহ ভেসে যাচ্ছে, ওইটাকে কুল ভেবে ধরবে না, প্রকৃত কুলে যে সে নক করবে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি তাহলে স্যার। তো এইবার সময়টা রবি দশায় বুধের অন্তর, অ্যাটলিস্ট ভালোই যাবে। বুধের অন্তর নিঃসন্দেহে দেখুন, বুধ হচ্ছে ষষ্ঠ পতিত্ব দোষ থাকলেও সে কিন্তু ভাগ্যবতী। আর আগেই কিন্তু বলেছি যে মকর লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র দুটোই কিন্তু শুভকারক গ্রহ বা রাজ্যকারক গ্রহ। তো এইবার রবি বুধের যোগ, এটা কিন্তু তাকে সেই বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সেই যে আঁকা লেখা, সেই যে অভিনয় আবৃত্তি, বা ধরুন গিটার বাজান, বাদ্যযন্ত্র বাজাক, বা ধরুন আপনার ছবি আঁকুক, কোনো কবিতা লিখুক, কোনো সাহিত্য লিখুক, এদিকে তার মন কিন্তু এবার ধাবিত করবে। মানে তার বিবেককে শনি খুলে দিচ্ছে, এইবার বুধ কিন্তু ঢুকাবে শুধু ব্রেনের মধ্যে পরপর। অর্থাৎ সিরিয়াল মেনটেন করে আসতে হবে, চেন বরাবর আসতে হবে। একবারে অমনি কুয়ার মধ্যে ডুবে যে সেই মানুষ কিন্তু মুহূর্তের মধ্যে উঠে যেতে পারে না। আর সে যদি শনি তাকে অসৎ পথে নিয়ে যায়, তাহলে বুধ এসে অমনি তার যে 6 মাস পাবে বা 7 মাস পাবে, এই 6-7 মাস বা 8 মাস পাবে, এই 8 মাসে সে কি করে দেবে, এত কি করতে পারবে? তার তো ষষ্ঠ পতিত্ব দোষ রয়েছে, যদিও মকর লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, তো ষষ্ঠ পতিত্ব দোষ রয়েছে না তার, তো কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, না স্যার। পড়ে নাই। অর্থাৎ আগে শনি তাকে নিড়িয়ে খাঁটি সোনায় পরিণত করবে, তবেই না বুধ এসে বুদ্ধির দেবতা বুদ্ধি ঢেলে দিয়ে তার মস্তিষ্ককে ফ্রেশ করে তাকে আরো মনোযোগী আকর্ষণ করাবে। এবার যদি আসি আমরা রবির দশায় কেতুর অন্তর্দশা, এখানে দেখুন আপনার দশাপতির সাথে অন্তর্দশাপতি কিন্তু তার দশম ভাবে বসে আছে, স্বক্ষেত্রগত শুক্রকে সঙ্গে নিয়ে, দশমপতি শুক্রকে সঙ্গে নিয়ে দশম ভাবে বসে আছে। গুরুজি যে কথা নিয়ে আগে আমার সাথে দ্বিমত পোষণ করেছিলেন, এইবার দেখুন সেই দশাপতির দশম ভাবে কর্মভাবে এখন এসে সে কিছু যদি উপার্জন করে, ঝটকা উপার্জন, তাহলে কিছু উপার্জন করতে পারে, দুটো টিউশনই করতে পারে, এক জায়গায় হয়তো একটি গান গেয়ে কিছু করতে পারে, একটি ছবি এঁকে পুরস্কার পেতে পারে, বা একটি কবিতা লিখেছে সেটি সমাজে সমাদৃত হতে পারে, বা সে হয়তো একটি আর্টিকেল লিখেছে, আর্টিকেলটা খুব ভাইরাল হয়েছে, এমন কিছু হতে পারে। এই সময় কিন্তু তার গুপ্তবিদ্যার প্রসার ঘটে, সে সহযোগিতা পাবে।
ঠিক তো গুরুজি নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ স্যার এইবার সে হচ্ছে অতীতে রবির দশায় শুক্রের অন্তর। হ্যাঁ বলুন। স্যার অর্থাৎ যে উনি 13 বছরের মধ্যে যে শুক্রের দশা পেয়েছিল, শুক্র কিনা কেতুকে যে সহযোগিতা করেছে, ওই গুপ্তবিদ্যার প্রকাশটা এই সময় ঘটবে স্যার। এই সময় এসে পাবে। জি স্যার। এবং পরবর্তী রবির দশায় শুক্রের অন্তর্দশাও কিন্তু ঠিক তাই। দেখুন, আচ্ছা। দশাপতির শুক্র দশম ভাবে বসে আছে নিজ গৃহে, আর কর্মভাবে, জি শুক্র স্যার। লগ্নের পঞ্চম এবং দশমপতি একাই রাজ্যকারক গ্রহ। তো এ সময় সে তার উপার্জন হতেই হবে, হতেই হবে। এমনকি গোল্ডেন টাইম সে স্যার। নিট অ্যান্ড ক্লিন হবে, স্বচ্ছ হুম। হবে, তার পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার চতুর্দিকে একটা মানে আতরের ঘ্রাণ হুম। গুড়গুড় করবে, ওখানে গন্ধ থাকবে না, মানে তার দোষ ত্রুটিকে দূরে ঠেলে দেবে, শান্তির স্যার। প্রলেপ তার উপর লেপন করবে। তাই তো গুরুজি নাকি? হ্যাঁ ঠিক আছে। এই সময় যদি মানে তার লগ্নের পরীক্ষা হয়, লগ্নের পঞ্চমে বসে আছেন, কাজে হ্যাঁ, কাজে সার্বিক অর্থে শুক্র সুফল লাভ। সার্বিক এই অর্থে সময় যদি তার কোনো ফাইনাল পরীক্ষা পড়ে, তাহলে সে দেখবেন যে পরীক্ষায় তো উত্তীর্ণ হবেই, উপরন্ত রাষ্ট্রীয় বা সামাজিক কোনো পুরস্কার তার জন্য অপেক্ষা করবে। হাত বাড়াও, পুরস্কার নাও। যদি কিছু থেকে থাকে, এটি কিন্তু আমরা লিখতে পারি যে রবির দশায় শুক্রের অন্তর্দশায় সে পুরস্কৃত হবে। শিক্ষা জীবনে যদি তার কোনো পুরস্কার থাকে, এটি কিন্তু সেই সময় পাবে। জি স্যার। ঠিক আছে তো গুরুজি নাকি? হ্যাঁ ঠিক ঠিক বললাম। ঠিক। তাহলে এবার বলুন, এই ক্লাস শেষ করতে গেলে তো কয়দিন লাগবে? এই ক্লাস যদি আমাদের এই 9টা স্যার দশায় কেবল আসতো শুরু, না, তাহলে কয়দিন কেবল লাগবে? তো শুরু হইলো স্যার। এই ভেবে দেখুন এবার। কিভাবে? তবে চন্দ্রের একটি দুটি দশা আলোচনা করে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেবো, কিন্তু আজকে ক্লাস শেষ করব। এবার আসুন চন্দ্র। সর্বপ্রথম লিখুন চন্দ্র চন্দ্র, তারপর লিখুন চন্দ্র মঙ্গল, তারপর চন্দ্র রাহু, তারপর লিখুন চন্দ্র বৃহস্পতি, তারপর লিখুন চন্দ্র শনি, তারপর লিখুন চন্দ্র বুধ, তারপর লিখুন চন্দ্র কেতু, তারপর লিখুন চন্দ্র শুক্র, তারপর লিখুন চন্দ্র রবি। এইবার বলুন কে কেমন যাবে? এইবার কিন্তু মানে চরম কৌশলের মধ্যে ঢুকাতে হবে। মানে কৌশলের যদি কিছু থাকে এই ছকের, সেই কৌশলকে টেনে না বের করলে চন্দ্রের দশা বিচার করতে পারবেন না। আর এই কৌশলই থাকবে আপনাদের হোমওয়ার্ক। তো চন্দ্র দেখুন এবার অষ্টমে বসে আছে মঙ্গল যুক্ত হয়ে, সে শনিদিষ্ট হয়ে, তার দশা চলছে। প্রথমেই বলে দিলাম ছেলেটি এত শিক্ষিত হবে, এত জ্ঞানে জ্ঞানান্বিত হবে। তাহলে তার বয়স হচ্ছে কত? এইবার 19 আর 10 29 বছর, যে সময় সে বিশ্ববিদ্যালয় শেষ করে যখন চাকরির দিকে যাবে, চন্দ্রের 10 বছর দশা, তাহলে 19 আর 10 29 বছর 7 মাস 15 দিন। এই কিন্তু তার লেখাপড়া শেষ করবে এই সময়। তো প্রথমেই ছক দেখে তো বলে দিলাম সে বিদ্বান হবে, তারপরে সে আর্কিটেক্ট হবে, গান বাজনা আঁকা লেখায়, সঙ্গীতে, সংবাদপত্র সম্পাদনায় বা বিশেষ কিছুতে সে জগৎ খ্যাত হবে, লেখনীতে, ছবি আঁকায় বা বিভিন্ন দিকে সে জগৎ খ্যাত হবে। এইবার চন্দ্রের দশা কিন্তু পড়ে গেছে তার মূল ভাইটাল টাইম, জীবনের যে সময়, সেই সময়। তাহলে কি হবে? পুরো চন্দ্রের দশা কি খারাপ করে দেবে, নাকি এখানে ভালো কিছু দিতে পারে? এ জায়গায় এক জায়গায় নজর দিলে আর কাজ হবে না। বলেন। সর্বপ্রথম চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। স্যার মাতৃপীড়া পাবে। চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর্দশা। এইবার চন্দ্র অষ্টমে বসে আছে, আর অন্তর্দশাপতি যে চন্দ্র, সেও কিন্তু আপনার অষ্টমে বসে আছে। স্বক্ষেত্রী স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্বক্ষেত্রী নয়,
মিত্র ক্ষেত্র, রবির গৃহে অষ্টম মিত্র ক্ষেত্র, মিত্র ক্ষেত্র। মিত্র ক্ষেত্র বলতে পারেন। না স্যার, চন্দ্রকে যদি আমি ধরি লগ্ন, সেক্ষেত্রে স্যার সক্ষেত্র। লগ্ন যদি ধরবো দশা কেন? ক্ষেত্র- আমরা লগ্ন ধরবো কেন এখানে? লগ্ন তো মকর। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রকে যদি লগ্ন ধরাও হয়, চন্দ্রকে যদি লগ্ন ধরা হয় তাহলে সক্ষেত্র কেন বলবো? তার তো ওটা ক্ষেত্র নয়, সে মিত্র ক্ষেত্রে আছে, বলতে পারি মিত্র ক্ষেত্রে বসে আছে। হ্যাঁ, মিত্র ক্ষেত্রে আছে। এইবার সে মঙ্গলযুক্ত হয়ে শনিদৃষ্ট হয়ে বসে আছে। এইবার বলুন চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর্দশা তার কেমন যাবে? স্যার ক্ষুদ্র জ্ঞানে ফলাদেশ করলে স্যার মাতৃপীড়া হবে, কিন্তু স্যার শনি যেহেতু চন্দ্রকে দৃষ্ট করে আছে এবং মঙ্গলকে যুক্ত হয়ে আছে স্যার, স্যার এখানে তো মাতৃপীড়াটা অবশ্যই এই সময় হবে না, মাতৃপীড়াটা একটু পরে নিয়ে যান। মাতৃপীড়াটা চন্দ্রের দশায় মঙ্গলের অন্তর্দশায় নিয়েন, এটা এই সময় নিয়েন না। কিন্তু এর স্যার আগেরটা বলুন। চন্দ্রের সাথে তো স্যার মঙ্গল যুক্ত হয়ে আছে স্যার, যুক্ত শনি হয়ে দৃষ্ট আছে, হয়ে। তার অন্তর্দশাটি কিন্তু তারপরেই আছে। আচ্ছা, সে সুযোগ পাবেন, মাকে বলার সুযোগ আমরা পরে পাবো। কেসি, 1 মিনিট আমি একটা হ্যাঁ। কথা বলি। আমি ওনাদের বোঝার সুবিধার জন্য, তুমি যে পয়েন্টে যাচ্ছ সঠিক পয়েন্টে যাচ্ছ, ওইটাই আমি বলতে যাচ্ছি। দেখুন, স্বাভাবিকভাবে চন্দ্র হচ্ছে লগ্নের সপ্তম পতি। খুব ভালো করে দেখুন, জন্ম সময়ে সপ্তম ভাবের উপর কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই। খুব ভালো করে দেখুন। হ্যাঁ, হ্যাঁ গুরুজি, আছে রাহুর পঞ্চম রাহু দৃষ্টি দৃষ্ট আছে, রাহুর পঞ্চম দৃষ্ট আছে, কর্কট রাহু রাশিতে পঞ্চম রবি। দৃষ্ট আছে, হ্যাঁ। রাহুর পঞ্চম দৃষ্ট আছে চন্দ্রের উপর ভাবে, সপ্তম ভাবের উপর। হুম। এতদ ব্যতিরেকে সপ্তম ভাবের আর কোথাও দৃষ্ট নয়। তাহলে সপ্তম ভাবটা লগ্নের, মকর লগ্নের ক্ষেত্রে তার সপ্তম ভাবটাকে কেন অশুভ বলা হয়েছে? না, যেহেতু দ্বিতীয়, সপ্তম, অষ্টম এবং দ্বাদশকে অধিক মারক স্থান বলা হয়েছে, এবং দ্বাদশ অপেক্ষা অষ্টম এবং সপ্তম অপেক্ষা দ্বিতীয়কে অধিক মারক বলা হয়েছে, তাই মকর লগ্নের ক্ষেত্রে শনিকে, এই শুক্র চন্দ্রকে মারক স্থান বা অশুভ গ্রহ বলা হয়েছে। জন্মকালীন সপ্তম ভাবে রাহু দৃষ্টি আছে, খুব ভালো করে দেখুন। জি গুরুজি। দশা হচ্ছে চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর। জন্মকালীন সেই চন্দ্রটি লগ্নের অষ্টমে মঙ্গলযুক্ত এবং শনি দৃষ্ট হয়ে অবস্থান করছে। এই বিচারটা কি হবে? অর্থাৎ চন্দ্রের দশান্তর দশা কি ফল দেবে? তাহলে ভাবপতি পাপগ্রহ দৃষ্ট, ভাবপতি পাপগ্রহ দৃষ্ট, ভাব পাপগ্রহ দৃষ্ট, আর ভাবস্থ গ্রহ তিনি পাপযুক্ত এবং শনি দৃষ্ট। এরপরে কেশি পালকে বলছি, উনি কি বিচারটা করতে চাচ্ছেন যে দশান্তর। এই চন্দ্রের দশায়, চন্দ্রের অন্তর্দশায় তার বিশেষ করে মতিভ্রম দেখা দেবে, ভুল পথে পদার্পণ করবে, ভুল ভ্রমণ করবে, বিষধর কীটের দংশনজনিত যন্ত্রণা ভোগ করতে হতে পারে, সেই সঙ্গে দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ এগুলো দেখা দিতে পারে, এমনকি লিভার জনিত ব্যাধি পীড়া দেখা দিতে পারে। মানে চন্দ্রজনিত ব্যাধি পীড়ায় তাকে ভোগাবে এবং চিকিৎসালয়ে তাকে কাটাতে হবে। এমনকি দুর্ঘটনা জনিত হাত পা ভাঙ্গা, মস্কা এগুলোও কিন্তু ঘটতে পারে। আবার পচনশীল ঘা পাসরাও হতে পারে, এগুলো হওয়ার কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়েছে কি কোনো ভুল পথে? এখানে কোনো বিপরীত লিঙ্গের ব্যাপার স্যাপার নেই, এখানে বিপরীত লিঙ্গের ব্যাপার স্যাপার নেই। স্যার একটা ম্যাটার তো এখানে বলা যেতে পারে স্যার, আমি বললাম চন্দ্রের সাথে চন্দ্র যুক্ত হলে যদি অন্তর্দশার ক্ষেত্রে। আমি মহাসচিবের সমস্ত কথাগুলো শুনলাম খুব মন দিয়ে, বিচার উনি ঠিকই করেছেন, কিন্তু একটা জিনিসে আমার একটুকু মনে হয় মহাসচিব সাহেব যদি পরিবর্তন করতেন তাহলে ভালো হতো। ওই কীট দর্শন না হয়ে, কীটগ্রস্ত না হয়ে যদি বলতেন জলে ডুবে যাবে, জলে ডোবার সম্ভাবনা, তাহলে বোধহয় আরো ভালো হতো। তাহলে নৌকা বহন, সাঁতার কাটা, গঙ্গায় পদ্মায় সাঁতার কাটা, বন্ধু বান্ধবের সাথে ইয়ার্কি করতে করতে জলে ডুবে যাওয়া, মৃত্যু কথা বলছি না,
হ্যাঁ, এগুলো কিন্তু ঘটাতে পারে, এগুলো ঘটাতে পারে, এটাও আমি একমত। গুরুজি এটা ঘটাতে বিষক্রিয়া হতে পারে এই সময়? হ্যাঁ হ্যাঁ বিষক্রিয়া মানে হ্যাঁ, বিষ পান বিষক্রিয়া বা হবে, বিষক্রিয়া হবে। খাইয়ে দিল, হ্যাঁ বিষ খাইয়ে দিল কেউ, কিংবা বিষ ভুলবশত খেয়ে আরে ফেললো, এটা পয়জনিং, হতে পারে পেটের কি? সমস্যা তো বললামই, যে পেটের প্রবলেম, লিভার জনিত প্রবলেম, এগুলো তো মানে বললাম। কি, এখানে কেজি সাহেব বিষ বলতে নয়, খাদ্যে বিষক্রিয়া হতে পারে, খাদ্যে বিষক্রিয়া এগুলো আসতে পারে, ফুড বা ইনফেকশন। কোনো কিছুতে বিষ আসতে পারে। স্যার তবে যেহেতু চন্দ্র সেগুলো খাদ্যে বিষক্রিয়া আসার সম্ভাবনা। স্যার ভ্রমণের দুর্ঘটনার ঝুঁকি আছে স্যার। হ্যাঁ অবশ্যই, ভ্রমণে দুর্ঘটনা করতে পারে। এই সময় লেখা যেতে পারে যে 2 চাকার বাহন, চন্দ্র যেহেতু 2 চাকার বাহনকে দেখে, 2 চাকার বাহন দুর্ঘটনা করতে পারে। সে সাইকেল চালাতে গেল, যে হাত পা কেটে নিল, দুর্ঘটনা ঘটালো, মোটরসাইকেল চালাতে গেল, তা নিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। এইবার দেখুন খেলা, রবি ওই চন্দ্রের দশায় মঙ্গলের আত্মহত্যার অন্তর্দশা। যোগ আছে? এবার আপনারা বলতে পারেন যে মঙ্গল চতুর্থপতি এবং আয়পতি এই লগ্নের, এবং সে অষ্টমে, সে যে দশাপতি আর অন্তর্দশাপতি একসঙ্গে যুক্ত হয়ে শনিদৃষ্ট হয়েছে। এবার আপনারা বলতে পারেন যে মাতৃপীড়া, মায়ের দেহ কষ্টের কারণ, এমনকি মায়ের সঙ্গে মতের অমিল, বা ধরুন মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয়, মাতৃ সম্পত্তি বিনাশ, এগুলো কিন্তু এই সময় ঘটাতে পারে, বা মাতৃ সুখের হানিও পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই সময়। মাতৃ সুখের হানি বলতে একেবারে মাকে চিরতরে নিয়েও যেতে পারে এই সময়। ঠিক কিনা গুরুজি বলেন? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তিনি চতুর্থ পতি, তাহলে মায়ের দিক থেকে অশুভ আছে। এইবার আসুন চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা। তাহলে দশাপতি কে? চন্দ্র, তার চতুর্থ ঘরে বসে আছে দশাপতি চন্দ্র, সে অষ্টমে বসা, তার চতুর্থ ঘরে রাহু। তাহলে এবার চতুর্থ ঘরে রাহু বসে আছে, কি দেবে? গৃহসুখ নষ্ট হবে। স্যার সব থেকে পিতার সাথে সব থেকে বেশি মতানৈক্যতা সৃষ্টি হবে স্যার। পিতার কোথায় শরীর পিতার খারাপ সাথে হবে। এখানে পিতা আসতে বলছে? আসবে কেন? রবিকে তো দৃষ্ট ভাব, দিয়েছে, বন্ধু বন্ধু রবিকে বন্ধু দৃষ্ট মিত্র। দিয়েছে স্যার। চতুর্থ স্যার ভাব থেকে রবিকে তো কোথায় দৃষ্ট দিয়েছে, কিন্তু স্যার পিতৃকারক গ্রহ রবিকে তো দৃষ্টি দিয়েছে স্যার। দশাপতি অন্তর্দশাপতি বিচারটা হচ্ছে, চন্দ্র দশা রাহুর অন্তর্দশা, দশাপতি অন্তর্দশাপতি বিচার হচ্ছে, কোথায় রবি আসছে? গৃহসুখ কি নষ্ট হবে? রবির তো কোনো প্রয়োজন নেই। এইবার সে পড়তে পারে কুবন্ধুর প্রলোভনে, এবার কিন্তু সে টানতে পারে বিড়ি, সে টানতে পারে গাঁজা, টানতে পারে কিন্তু, হ্যাঁ বুঝলেন? এইবার কিন্তু তাকে এইটাই বিচার, তার চিত্ত চাঞ্চল্য, চিত্ত বিভ্রম হবে, অভদ্র বন্ধু বান্ধব করবে, করবে, ভুল পথে পদার্পণ করবে, এমনকি কারো জিনিস চুরি করে আনবে, এই নেতাবা ঝামেলায় পড়বে, এমনকি এই চন্দ্র যেহেতু মঙ্গল যুক্ত, এবার তার নামে কোনো মামলা টামলা, ওই যে আগে কে যেন বলছিলেন যে মামলায় পড়বে ছোটবেলায়, ওই কিসের অন্তর্দশার সময় যেন বলছিলেন, এই সময় বলতে পারেন যে হ্যাঁ তার অপকর্মের জন্য মামলাটা মকদ্দমায় পড়ে যেতে পারে, বা ফৌজদারি মামলায় মারামারি লাঠালাঠি করে বন্ধু বান্ধবদের সাথে এইগুলো করে কিন্তু ঘটিয়ে এমনিই তো অষ্টমে শনি মঙ্গল বন্ধন ভয় একটা থাকে, এমনিতেই মঙ্গল শনি অষ্টমস্ত হলে তার একটা বন্ধন ভয় থাকে। হ্যাঁ তাহলে কেজি সাহেব তার কারাবাস কোথায় বলছেন যে এই সময় কেজি সাহেব যেটা বলছেন এটা ঠিকই বলছেন, আর কারাবাসটা হবে, এটা রাজদণ্ডে অর্থ না, আর কারাবাসটা হবে দশম ভাব থেকে, তাহলে এমনি অষ্টম ভাবে মঙ্গল, তাহলে কেজি সাহেব যেটা বলছেন আসলে এমনি কারে, যে এই সময় সে কোনো আইনিগত ঝামেলায় সে জড়িয়ে পড়তে পারে, থানা পুলিশ এই সমস্ত কাজে, অসামাজিক কাজের সাথে সে কিছু যুক্ত থাকার জন্যে এগুলো তার কারণ হতে পারে, অস্বাভাবিক কিছু না। স্যার তাহলে তো আমার একটা না স্যার আমি ক্লিয়ার না স্যার, প্রশ্ন একটা থেকে যায়, শুধু রাহু চন্দ্রের বিংশোত্তরী মহাদশা রাহুর অন্তর্দশায়, তাহলে কি রাহুর দৃষ্টিগুলো কাজ করবে না? নো, এখানে তো রাহুর দৃষ্টি তো পড়েছে তার সপ্তম ভাবে,
এটা তো আমি তার দশা বিচার হচ্ছে না। দশাটা তো চন্দ্রে, দশাটা তো রবির না, রবি তো বার করে আসছি। হুম। এবার দশাপতি অষ্টমে বসে আছে, বিষয় হচ্ছে কি, আর যার অন্তর্দশাপতি হচ্ছে দশার তার বিচার করা হবে ওই মানে ওই দশার সবকিছু আলোচনা হবে। হ্যাঁ, দশাপতির অন্তর্দশাপতির দশাপতির কোন ঘরে বসে আছে সেই ভাবটাকে নিয়ে বিচার করা হবে। দশাপতি তার কততম ঘরে বসে আছে হ্যাঁ, সেই ভাবটাকে নিয়ে বিচার করা হবে। এর বিচার এইভাবে হবে, দশা অন্তর্দশার বিচার। সেই ভাবটাকে নিয়ে বিচার হবে। তাহলে তাহলে তো স্যার হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। মানে এইবার রাহু ধরুন দশাপতি একাদশে বসে আছে, ওই একাদশ ভাবের বিচার হবে না, দশাপতির চতুর্থে বসে আছে, ওই চতুর্থ ভাবকে নিয়ে বিচার করা হবে। এইবার আবার চতুর্থপতি কিন্তু দশাপতির সঙ্গে যুক্ত থেকে মঙ্গলের কানেকশন হওয়ার জন্য সে মামলা মোকদ্দমায় কারাবাস বরণ করবে। অসৎ বন্ধুর সাথে যে মারামারি লাঠালাঠি করে, এ কথাটি লেখা থাকবে। বুঝতে পেরেছেন এবার? আর দুটো দেখুন, এইবার হচ্ছে তাহলে কি থাকলো, চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা। এইবার কিন্তু দশাপতির ধনভাবে বৃহস্পতি, আর লগ্নের তার ভাগ্যভাবে তৃতীয় এবং দ্বাদশপতি। যদিও বৃহস্পতি পাপ গ্রহ বা মারক গ্রহ, তথাপিও সে ভাগ্য স্থানে বসে আছে আর দশাপতির ধনভাবে। বলেন এবার কি হবে? তারপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, পাপ গ্রহের জ্যোতিও নেই, তাহলে কি হবে? বৃহস্পতি তাকে মুক্ত করবে না, তাকে প্রতিষ্ঠা যশ সম্মান দেবে না, যা হারিয়েছে তা পূর্ণ করে দেবে না, দেবে? যেহেতু দশাপতির মিত্র গ্রহ তাকে তার উন্নতি করবে স্যার, উন্নতি করবে স্যার, মানে তার যে সমস্যাগুলো না, ছিল সেগুলো ভালো সমাধানের দিকে পথে নিয়ে যাবে আসবে। না, সে ভালো দিকে নিয়ে যাবে না। যাবে সে না। একটা চুষা খেয়ে কারাবাস বরণ করে আসছে, এইবার সে কারাগারে লেখা থাকে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তো এই আলোর পথ দেখবে, নাকি আবার ওই জেল থেকে বেরোয় আরো বড় সন্ত্রাস হবে? বলেন কি হবে এবার? স্যার শিক্ষা ভালো পেয়ে হবে স্যার। পরিবর্তন হয়ে যাবে স্যার, স্যার শিক্ষা পেয়ে এখান থেকে পরিবর্তন হয়ে যাবে স্যার। প্রকৃত নাকি শিক্ষাতে নাকি কারাবাসটা দীর্ঘায়িত হবে, হ্যাঁ, নাকি কারাবাস নাকি তার দীর্ঘায়িত? কারাবাস দীর্ঘায়িত হবে। হ্যাঁ, এটাও কিন্তু সে কারা মুক্ত হবে না কারা দীর্ঘায়িত হবে, নাকি সে ভালো মানুষ হবে, কোনটা হবে? তার দশাপতির ধারণা ধনভাবে সে কিন্তু কারা মুক্ত হয়ে ভালো মানুষ হয়ে কারা থেকে মুক্ত হবে স্যার। মুক্ত হবে এবং ভালো মানুষ হবে, জি স্যার। এবং দেখবেন এরপরে সে ধর্ম অধ্যয়ন অধ্যাপনা, তারপরে মনে কর যশ সম্মান, এগুলো বাড়ানোর জন্য সে চেষ্টা করবে এবং বাড়িয়েও দেবে। আমার একটা প্রশ্ন আছে স্যার, যদি স্যার এখানে হ্যাঁ, বলেন। রাহু না থেকে শনি, তাহলে কি স্যার এই কারাবাস বৃদ্ধি হতো স্যার? হ্যাঁ, শনি থাকলে হতো না, শনির সাথে মঙ্গল রাহুর কানেকশন তৈরি হতে হতো, তবেই না হতো। স্যার মঙ্গলের দৃষ্টি আছে এইভাবে, যদি আপনি শুধু রাহু না থেকে শনি থাকে তাহলে স্যার কারাবাস এখানে বৃদ্ধি শনি থাকলে তো মঙ্গলের দৃষ্টি পড়তো না তখন। না স্যার, আমি ওই 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 যেখানে রাহু আছে আমরা সেটাকে নিয়ে যদি সেই স্থানে একাদশে যদি স্যার ওই শনি থাকতো স্যার, একাদশে শনি থাকলে তাহলে কি হতো? তাহলে তার কারাবাস সপ্তম বৃদ্ধি অষ্টম হতো নবম দশম দৃষ্টি পড়তো। তো রাহু মঙ্গল তো যুক্ত হতেই হবে, তবেই না কারাবাসের সময় বাড়বে। শনি বাড়াবে না তো, বুঝতে পারছি। শনি এককভাবে তো বাড়াবে না। রাহু মঙ্গলের সাথে যুক্ত হলে হতো স্যার। রাহু মঙ্গলের কানেকশন তৈরি না হলে কারাবাসের সময় বাড়াবে না। স্যার এইখানে কি এটা বলা যায় স্যার, যেহেতু রাহুর সময় কারাবাস করে বৃহস্পতি তাকে সেভ করে নিয়ে আসবে, তারপর হ্যাঁ, সেটাই তো হবে। হ্যাঁ সেটাই শনির তো হবে। অন্তর্দশায়, শনির অন্তর্দশায় সে অধ্যবসায়ী হবে এবং বুধের অন্তর্দশায় সে কিছু একটা করে দেখাবে, এরকম কিছু কি স্যার হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই তাই, অবশ্যই। এটাই তো বিচার হবে। তাহলে শুনুন, এবার আমরা কিন্তু চন্দ্রের দশায় বৃহস্পতি পর্যন্ত করলাম। এই আপনাদের চন্দ্র শনি, চন্দ্র বুধ, চন্দ্রকেতু, চন্দ্র শুক্র, চন্দ্র রবি, এটি থাকলো হোমওয়ার্ক। এই একটা, আর পরবর্তী মঙ্গলের দশাটা থাকলো হোমওয়ার্ক। মঙ্গলের দশায় 9টি প্রত্যন্ত দশা,
এটি করে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, দেখি কে কি করেন। ছকটি যদি কেউ পরিপূর্ণ না লিখে থাকেন তাহলে ছকটি লিখে নিন। আর হচ্ছে এই অন্তর্দশায় আপনার চন্দ্র থেকে, চন্দ্র শনি থেকে চন্দ্র রবি পর্যন্ত, আর হচ্ছে পুরা মঙ্গলের দশায় 9টি অন্তর্দশা পর্যন্ত। মঙ্গলের দশায় মঙ্গল, মঙ্গলের দশায় রাহু, মঙ্গলের দশায় বৃহস্পতি, মঙ্গলের দশায় শনি, মঙ্গলের দশায় বুধ, মঙ্গলের দশায় কেতু, মঙ্গল শুক্র, মঙ্গল রবি, মঙ্গল চন্দ্র, এই 9টি বিচার। আর হচ্ছে এখানে আছে 5টি, এই 14টি বিচার করে আপনারা প্রত্যেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। ঠিক আছে, দেখি তাহলে আপনারা কি শিখলেন, এখান থেকে আমরা দেখব। নিরাপদ বাবু, আপনি একটু ভিডিওটি অন করুন। সুবল মালাকার, শুভ্র মালাকার, 2 মালাকারকে পেয়ে গেছি আজকে, একটু ভিডিওটি অন করুন। নিরাপদ বাবু, আসলে কি এই ক্লাস কিছু শেখা গেছে, কিছু বুঝেছেন? আনমিউট করুন, আপনার মিউট করুন। বলেন নিরাপদ বাবু, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? স্যার। আমাদের গত ব্যাচে সব থেকে দুর্বল স্টুডেন্ট ছিলেন কিন্তু যে সুমন হাজারি, মোহাম্মদ সুমন হাজারি, আপনারা মনে হয় দেখেছেন তার ডান হাতটি নেই, বাম হাত দিয়ে লিখেছেন। আমরা মনে করেছিলাম যে উনি পাসই করতে পারবে না। আরেকজন ছিল বাসুদেব প্রামাণিক, তিনি কাঠের কাজ করতেন এবং সঙ্গে ক্লাস করতেন। তাই নিরাপদ বাবুও কিন্তু ঠিক তদনুরূপ আমি মনে করি। কিন্তু নিরাপদ বাবুকে কয়েকটা বার আমি পার্সোনাল টুকা মেরে দেখেছি, উনি কিন্তু কথা বলে না ঠিকই, কিন্তু গেলে ঠিক, মানে অর্থাৎ শ্রবণ করে সে কিন্তু গলাধকরণ করে কিন্তু সে বোঝে, কিন্তু বুঝে ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ আপনাকে একটু মনোযোগী হতে হবে আর কথা বলতে হবে, মুখ খুলতে হবে, তা না হলে ক্লায়েন্টদের আপনি কিভাবে ইয়ে করবেন? ক্লাসে যদি কথা না বলতে পারেন স্যারদের সঙ্গে, তো আপনি তো ক্লায়েন্টদের ওই যেগুলো ঘটতেছে এগুলো তো ঘটবেই। আপনি তো পুরাতন জ্যোতিষ করছেন, তাহলে আপনার কথা ফুটবে কি করে? বুঝলেন? আমরা গুরু শিষ্যে যদি এত লড়াই করতে পারি, তো আপনি কেন আমার সাথে কথা বলতে পারবেন না? বলেন কেন পারবেন না? শুভ্র মালাকার, শুভ্র মালাকার, আপনাকে আপনার মুখের কাছে একটা লাইট মারবো, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি মনে হচ্ছে আমি গাড়ির মধ্যে, এই জন্য গাড়িতে। হ্যাঁ, আপনি 3 বছর আগে ডিপ্লোমা পাস করেছেন, কিন্তু 19-20 সালে আপনি সার্টিফিকেট নিতে আসেননি, সেদিন অনুষ্ঠানে যোগদান করেননি। অর্থাৎ আপনার সার্টিফিকেট কি বাজেয়াপ্ত করে দেওয়া হবে? না, আমি গেছিলাম, কিন্তু একটু দেরিতে গেছিলাম, কিন্তু আমি ছিলাম প্রোগ্রামে লাস্টে। স্যার আপনি পরবর্তীতে বললাম বুঝে নেননি কেন? আপনি বুঝে নিছেন আপনার সার্টিফিকেট? না, আমি তখন ওই বক্তিয়ার স্যারের সঙ্গে কথা হলো, বললো যে এখন না, পরে এক সময় দেখবো না, এখন কোথায় কি আছে বললো পরে দেখবো না। তো বললাম ঠিক আছে, এ পর্যন্ত আর কি। না স্যার, আপনি ছিলেন না তো? না, আপনি ছিলেন না স্যার, থাকলে তো দেখা হতো। আপনাকে আপনাকে নিমন্ত্রণ জানানো হলো, অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়, 8টায় উপস্থিত হতে হবে। তাহলে আপনি রাত 8টায় যে উপস্থিত হলেন কেন? আর এই ক্লাসে আপনি লাস্টের দিকে যোগদান করেন কেন? স্যার আমি আগে করছি, কিন্তু ওই গাড়িতে ওঠার জন্য মানে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, আমি ঢুকতে পারি নাই। পরে গাড়িতে উঠে আমি হ্যাঁ সময় সম্পর্কে সচেতন হবেন, দিনের কাজ দিনে সারবেন। কারণ আমি দেখেছি আপনি ভিডিও অফ করে আপনি আপনার অফিসের কাজ করেন আর ক্লাস করেন। ওইভাবে ক্লাস করলে আপনার ক্লাস করার প্রয়োজন নেই, কারণ আপনি পাশ করে গেছেন ডিপ্লোমা। এখন ডিপ্লোমাতে কিন্তু এইভাবে ক্লাস করলে আপনাকে ক্লাস করতে হবে। আপনি ডিপ্লোমাতে একটু কম শিখেছেন বিধায় আপনাকে সুযোগ দেওয়া হয়েছে ক্লাস করা, তাহলে কিন্তু আমরা
যদি আপনি মনোযোগী না হন। জি কিন্তু স্যার, আজকে আপনার last warning। জি স্যার, ঠিক আছে স্যার। তো দীনেশ বাবু কোনো কথা শুনি না। দীনেশ বাবু কেমন লাগছে ক্লাস? হ্যাঁ স্যার, ভালো স্যার, নমস্কার স্যার। আজকের তারিখেও একটু গন্ডগোল হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের গত শুক্রবারে যেমন এজিএম ত্রিবার্ষিক সম্মেলনেও যেমন হলো, আজকের দিনেও কিন্তু দেখেন হয়ে গেল। আমাদের সঙ্গে কিন্তু সারা জীবনের এমন হয়, এটাকে আপনারা মেনে নিয়ে নেগেটিভ অংশকে বাদ দিয়ে পজিটিভ অংশকে গ্রহণ করবেন। এটি কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। তো এই যে আমরা এক জায়গায় বসে ক্লাস করি, মানে সরি চেম্বার করি কলকাতাতে, তো এই জায়গায় যে প্রতিদিন কত দ্বন্দ্ব বাঁধে আমাদের মধ্যে তা কিন্তু বলার নেই। দেখা গেল দিনে 50 জন ক্লায়েন্ট দেখতেছি, তার ভিতর 15 জনের সাথে দ্বন্দ্ব বেড়ে গেছে অলরেডি। কিন্তু এই বাঁধানোর মধ্যেও কিন্তু আনন্দ, যে বাঁধানো আমরা যখনই আলোচনা সমালোচনায় যাচ্ছি তখন তখনই তো জ্ঞান বাড়বে, তখনই তো আপনাদের জ্ঞান বাড়বে। বাধার সৃষ্টি হইলে স্যার অনেক কিছু বাইর হয়ে আসবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, কিছু না কিছু বের হবে। অর্থাৎ বুঝবেন যে যখন ঝগড়া বাঁধবে তখন কিছু নতুন কিছু বের হবেই, এটা বের হবে কোনো না কোনো ভাবে। জ্যোতিষশাস্ত্রের এই 12টি ঘরের মধ্যে কি নেই, জ্যোতিষশাস্ত্রে 12টি ঘরের মধ্যে কি নেই, কয় জায়গায় আমরা নজর দিতে পারি? আমরা একজন লোককে দেখার জন্য সময় পাই 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। 20 মিনিটে কত নজর দিব? কিন্তু ছকটি রেখে 3 ঘন্টা ধরে যখন আলোচনা করছি তখন নিশ্চয়ই আর নজর দিতে বাকি থাকার কথা নয়। নজর মনে হয় তখন পরিপূর্ণ রূপে দেওয়া হয়ে যাচ্ছে। তারপরেও এর মধ্যে যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি 100 বছর আয়ু হয়, তো 100 বছরকে 365 দিয়ে ভাগ দিন, গুণ করুন কতটা দিন। সেই দিনগুলো প্রতিটা দিন কেমন যাবে তা বের করতে হবে। এর থেকে এত সোজা জ্যোতিষশাস্ত্র। ভুল ত্রুটি হতেই পারে, তো গুরু শিষ্যের মধ্যে দ্বন্দ্ব বাড়তেই পারে, মতানৈক্য তৈরি হতেই পারে। তো সেই যে মতানৈক্যকে আপনারা স্যার এটা হচ্ছে শুভ গুরু সেন্ট্রাল দোষ। হ্যাঁ, এটা হচ্ছে শুভ গুরু সেন্ট্রাল দোষ। হ্যাঁ, শুভ গুরু। স্যার আজকের দিনটা স্যার শনির দিন স্যার, এবং সর্বোপরি হচ্ছে রাহু। রাহু এবং শনি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত নয়, বরং শনি টেনে বের করবে, টেনে গভীর জ্ঞান বের করবে। রাহুটা একটু বিঘ্ন সৃষ্টি করেছে, কিন্তু শনি বরং টেনে বের করেছে। এত বড় কঠিন ক্লাস আপনারা আজকে করলেন, এই ক্লাস যে আজকে আপনারা কেউ বলেছিলেন যে এই ক্লাস শুরু করতে, আমি ভাবতে পারিনি। মানে আমার এই বর্তমান সময়ের চঞ্চলতার মন নিয়ে আর শরীর নিয়ে, মানে মন কাজ করছে অন্যদিকে, তো সেই দিকের কাজ নিয়ে এই ক্লাস হবে এটা ভাবতে পারিছিলাম না। তবু শুরু করে দিলাম, যে ভাবলাম যে শুরু করে দিয়ে শুধু মহাদশাটি করে বেরিয়ে যাব। দেখলাম যে মহাদশা করে বেরিয়ে গেলে তো আপনারা পরবর্তীতে বলবেন যে স্যার পুরা ফাঁকি দিয়ে গেছে। আসলে মহাদশায় তো কিছুই নেই, মহাদশাতে তো আমরা কিছুই শিখতে পারবো না, তখন না অন্তর্দশায় পদার্পণ করতে হবে। তো এভাবে আপনারা লিখুন। আপনারা যখন মঙ্গলের দশা লিখে পাঠাবেন, প্রয়োজনে পরবর্তীতে রাহুর দশা লিখুন, যে পারেন প্রয়োজনে সব দশা লিখুন, চর্চা করুন। প্রথমে যা বলা হয়েছে প্রয়োজনে আরেকটি জন্ম তারিখ নিয়ে আরেকটি লিখুন, সঙ্গে জন্ম তারিখটি উপরে দিয়ে দশা অন্তর্দশা লিখে আমার কাছে পাঠান, দেখি কেমন লিখেছে। এভাবেই কিন্তু চর্চার মাধ্যমে এই দশা অন্তর্দশা বিচার করা বের করতে হবে। চর্চা না করলে আজকের ক্লাস বসে থাকবেন, পরে 1 সপ্তাহ পরে দেখবেন দশা অন্তর্দশা কিচ্ছুই শেখেননি, কিচ্ছুই না। এটা মারাত্মক কঠিন ক্লাস। আর এগুলো কোনো বই পুস্তক দেখে পাওয়া যাবে না। বই পুস্তকে লেখা থাকবে, ধরেন একটি লগ্ন দিয়ে বই লেখা, একটি লগ্ন দিয়ে লেখা আছে দশা অন্তর্দশা এই হবে, কিন্তু লগ্নটি 12টি, গ্রহ 9টি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবার কোথায় যাবেন আপনি? একটি মাত্র ফলাদেশ দেওয়া থাকবে, তাও একটি মাত্র গ্রন্থে, জ্যোতিষ সমগ্রতে। অন্য কোন গ্রন্থে এই অন্তর্দশার ফলাফল দেওয়া নেই। একটি ভালো দেওয়া আছে, সেটা জ্যোতিষ সমগ্র নাকি গুরুজি? জ্যোতিষ সমগ্র না, আরো অনেক বই আছে, অনেক বইটা আছে, কিন্তু ভালো না, ভালো না।
বিমলাকান্ত বই স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বিমলাকান্ত, হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে, আমরা তো এখানে বিংশোত্তরী দশার বিচার শুরু হয়েছে স্যার। আমরা তো মানে বই পুস্তকে যেটা পেয়েছি, দুইটা দশা আছে, অষ্টোত্তরী এবং বিংশোত্তরী। তো আমরা কেন স্যার বিংশোত্তরীটাই বিবেচনা করব? এটা হচ্ছে একটা প্রশ্ন স্যার। দেখুন, দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ স্যার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যেমন ওই যে স্যার, যেমন শুক্রের দশা এখানে আমরা প্রায় 14 বছর পেয়েছি, কিন্তু শুক্রের দশা একটা মানুষের ভোগকাল তো স্যার এখানে 20 বছর মনে হয় 20 স্যার। বছর, তাইলে 20 20 বছর, বছর, হ্যাঁ 20 বছর। তাইলে ওই তাহলে যে অষ্টোত্তরী আর বিংশোত্তরীর মধ্যে পার্থক্য কি, বা আমরা কেন বিংশোত্তরীর দিকে গেলাম, অষ্টোত্তরী বাদ দিলাম কেন? আমার দ্বিতীয় প্রশ্নটা করে ফেলি স্যার, দুইটা প্রশ্ন উত্তর একসাথে দিবেন। তাইলে ওই যে 6 বছর স্যার অতিবাহিত হলো, ওটা কিভাবে হলো স্যার? ভিতরে মায়ের গর্ভে কি সে 6 বছর অতিবাহিত করে ফেলছে, নাকি ওই যে না, না। বাদ দেওয়া হয়ে গেছে? ওই এই প্রশ্নটা স্যার আমার, মানে না না ওইটা না, না। আপনি অষ্টোত্তরী আর বিংশোত্তরী দুটোর উত্তর আগে নিয়ে নিন। অষ্টোত্তরী সেই সৃষ্টির যুগ থেকে অষ্টোত্তরী মানে 9টা গ্রহের দশাকে 108 ভাগে ভাগ করা, মানে 108 বছর ধরা হয়েছে, এটাকে অষ্টোত্তরী বলা হয়। আর 9টি গ্রহের দশাকে 120 বছর ধরা হয়েছে, এটাকে বিংশোত্তরী বলা হয়। তো এই কলিযুগে এসে সত্য ত্রেতা দাপরে গিয়ে অষ্টোত্তরীর গুরুত্ব অধিক দেওয়া হতো। এখন কলিযুগে আমরা বিংশোত্তরীর উপর গুরুত্ব বেশি দেই, এবং বিংশোত্তরীটা সঠিক প্রমাণিত হয়েছে, অনেক গবেষণার মাধ্যমে দেখা গেছে। তার জন্য বিংশোত্তরী পদ্ধতিতে আমরা বিচার করব। যদি অষ্টোত্তরী শিখতে হয়, অষ্টোত্তরীও আমরা শেখাবো, সেটা হায়ার ডিপ্লোমা। এইবার আপনি যে কথাটি বললেন যে শুক্রের দশা 20 বছর, শুক্রের দশা কেন নিয়ে এসে 13 বছর 7 মাস 15 দিন পেল, এটা হচ্ছে আপনার প্রশ্ন স্যার। হ্যাঁ প্রশ্ন। তাহলে জন্মকালীন চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে, কত ডিগ্রি কত মিনিটে রয়েছে, সেই নক্ষত্রে কত অংশ পার করে আসছে, তার উপরে দশার এত অংশ সে পার করার পরে তার জন্ম হয়েছে। বুক করে ফেলছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ দশা ভুক্ত, দশা ভোগ্য। 20 বছরের দশা একটা ভুক্ত হয়ে গেছে, চন্দ্রের ডিগ্রি মিনিট সেকেন্ডের অনুসারে ওটা নির্ণয় করা হবে। এটা ভোগ হয়ে গেছে, আর এটা ভোগ হবে। এই গুরুজি, তাহলে কি সেটা পূর্বজন্মে ভোগ হয়েছে? হ্যাঁ, সেটা কি তাহলে পূর্বজন্মে ভোগ হয়েছে? না 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 না, পূর্বজন্মে কেন ভোগ হবে? এটা তো সে দশা তো পাইনি, তখন তো তার জন্মই হয়নি। জন্মের আগে ওই সময় চলে গেছে, ডিগ্রি অনুযায়ী তার জন্ম যে সময় হয়েছে সেই অনুযায়ী। কোনো তো গ্যারান্টি ছিল না যে উনি শুক্রের দশা নিয়ে জন্মগ্রহণ করছে। জাতকের উপর নির্ভর করে হয় না, দশাটা দশার মতো করেই চলে। না আলী ভাই, আমি বলি উনি তো পূর্বজন্মে জন্মগ্রহণ করছে শুক্রের দশা নিয়ে, তার গ্যারান্টি কি? আত্মা তো বারবার ঘুরবে, উনি এই বংশে ছিলেন, তার গ্যারান্টি কি? তাহলে তো দশা কিভাবে হয় সেটাই জানেন না, তাহলে আজকে ক্লাস শুরু করতে বললেন কেন? আমি তো আগেই বললাম যে কিসের দশা কয় বছর এগুলো জানেন। আমি তো সেটাই বললাম যে দশা অন্তর্দশা বিচার করার আগে জিজ্ঞেস করলাম, তখন তো সবাই বললেন হ্যাঁ জানি, তাহলে দশাই তো জানেন না। এইবার দশা রবির দশা 6 বছর, তো 6 বছর সে যত ডিগ্রিতে, এই ডিগ্রি মিনিটই তো আপনারা জানেন না যে কত ডিগ্রিতে কয় বছর যায়। ওই পঞ্জিকায় দেখুন যে দশা অন্তর্দশা একটি চার্ট দেওয়া আছে, ওখানে চন্দ্রের ডিগ্রি যদি 20 মিনিট হয়, প্রতি 20 মিনিট অন্তর পাঠ করা আছে। যার হাতে পঞ্জিকা আছে বের করুন 1 মিনিটের মধ্যে। এই যে চন্দ্র স্ফুট অনুসারে, এই দেখুন চন্দ্র স্ফুট অনুসারে অষ্টোত্তরী দশাভোগ কাল আর বিংশোত্তরী দশা ও অন্তর্দশা বিভাজন করা আছে। এই দেখুন, এই স্যার এটা কত নাম্বার পেজ? এটা তো 27 সালেরটা বের করেছি, 27 সালেরটায় 200 পৃষ্ঠায় 200 201।
এই যে চন্দ্র স্ফুট অনুসারে বিংশোত্তরী দশা ভোগ কাল, এরপরে পৃষ্ঠা এই দেখেন এখানে 4 পৃষ্ঠা দেওয়া আছে, এটা একটু দেখে আপনারা বুঝে নেবেন। এনসি লাহিড়ী এফিমেরিস মোতাবেক দেওয়া আছে, আপনারা দেখে এই চারটা দেখে বুঝে নেবেন যে চন্দ্র স্ফুট কত হলে দশা কোন দশা পাবে। 200তেই আছে স্যার, 200 201 আছে স্যার। হ্যাঁ, তাহলে 200 201 আছে, ওটা দেখে নেবেন। ঠিক আছে, তো ভালো থাকুন। আজকের ক্লাসে পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি, আবার দেখা হবে আগামী শুক্রবারে। তো বিশেষভাবে আমার অনুরোধ থাকবে যে শুভ্রমালাকার যদি ক্লাস করেন যথাসময়ে যোগদান করবেন, আর সুনন্দা ম্যাডাম আপনাকে ভিডিও অন করে ক্লাস করতে হবে আগামী শুক্রবারে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার আমি বিশেষ অনুরোধ মহাসচিবের রইলো। দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও কথাগুলো ঠিকই আছে, কিন্তু আজকে মহাসচিব চন্দ্রের দশায় যে চন্দ্র মঙ্গল এবং রাহু পর্যন্ত গেলেন, বৃহস্পতি পর্যন্ত, তারপর শনি বা বুধ বা কেতু বা শুক্র, এই যে দশাগুলো ওদের উপরে যে চাপিয়ে দেওয়া হলো, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটা কথা বলি। যে প্রথমে আমি সবারই কাছে বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি এই কথাগুলো স্মরণ রাখুন। পূর্বে আপনাদেরকে প্রত্যেকটা লগ্নের কে পাপ গ্রহ কে শুভ গ্রহ এবং সেগুলো সুন্দরভাবে অ্যানালিসিস করে আমি বুঝিয়ে দিয়েছি। এখন দশা অন্তর্দশা নিরূপণের ক্ষেত্রে আগে দেখবেন দশাপতি লগ্নের কোন জায়গায় আছে এবং দশাপতির অন্তর্দশাপতি দশাপতির কোন ঘরে আছে, এই ভাবগুলি দেখে ভাব বিচার করবেন, কিন্তু ভাব বিচার করতে পারবেন না। সাপোজ চন্দ্র মকরে বসে আছেন, রাহু তৃতীয় বসে আছেন, চন্দ্র কর্কটে বসে আছেন, রাহু তৃতীয় কন্যায় বসে আছেন, মকর লগ্ন। তাহলে মকর লগ্নের নবমে রাহু বসে আছে, আমি কিন্তু তার ভাগ্যভাব বিচার করছি না। এখন আমি বলছি, গুরুজি শোনেন, গুরুজি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। গুরুজি শুনুন, ইন্দ্রা এটা হোমওয়ার্ক হিসাবে বিচার করুক, এর ক্লাস আরো 2টা 3টা না হলে দশা বিচার শিখতে পারবেন না। আমি সেটা বলছি না, মানে ওদিকে বেসিক নলেজ সমাপ্ত করেন দ্রুত। বেসিক নলেজটা না দিলে বিচার করতে পারবে, আমার এইটাই বেসিক নলেজ। যেমন আগামী ক্লাসে এই দশাই ধরা হবে, আপনারা এই সপ্তাহে বসে আছেন আর তার তৃতীয় বসে আছেন ধরুন কন্যায় বসে আছেন রাহু, আমরা চন্দ্রের দশান্তর দশা বিচার করছি। তাহলে চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা, এখানে যদি বলেন লগ্নের নবমে রাহু বসে আছে, ও বিচারটা নয়, চন্দ্রের তৃতীয় বসে আছে, এই বিচারটা আপনাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বোঝানো হয়েছে, ওনারা করুক, এটা নিয়ে আরো 2টি ক্লাস লাগবে এবং আমরা আরো একটি অন্য জন্ম তারিখ নিয়ে তারপরে আবার শুরু করব। অর্থাৎ মিনিমাম 3টি ক্লাস ছাড়া দশান্তর দশায় ইন্দ্রা বিচার করতে পারবেন না। তার আগে আপনারা পঞ্জিকার এই বিংশোত্তরী হয় এটা জেনে নেবেন। এসকে ঘোষ কি অ্যাটেন্ডেন্স এভিডেন্স দিয়েছিল? হ্যাঁ, নিয়ে আসছে, এখনো আমার হাতে পৌঁছে পারিনি। আচ্ছা, তাহলে জেরক্স করে ওদেরকে একটু এবার বই তৈরি করব, ওই বই তৈরি করতে তো প্রায় 100 কপি তৈরি করতে হবে, সময়ও লাগবে, খালি বললেই হবে না। না, জেরক্স করে হ্যাঁ হ্যাঁ, ওই তো জেরক্স করে 100 কপি অন্তত তৈরি করতে হবে একবারে। তো 100 কপি উল্টো পাল্টা করলে তো আর হবে না, ওই ফটোস্টেটের দোকান বন্ধ করে দিয়ে তারপরে তাকে ফটোকপি করতে দিতে হবে। গাড়ির কাগজ কোন জায়গায়? স্যার আজকের ভিডিও সহ স্যার আপলোড দিবেন একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটাই। ঠিক আছে স্যার, আসলে ক্লাস তো শেষ হইতে চায় না স্যার, আমার আরেকটা অনুরোধ ছিল স্যার, যেমন সাবজেক্ট ভিত্তিক ভিডিও গুলা যদি স্যার কেটে কেটে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও থাকলে দেখতে অনেক সময় অধৈর্য চলে আসে স্যার। তো ছোট ছোট সম্ভব না। যখনই ভিডিওটা কাটা হবে একটা ভিডিও, তখন রেন্ডিং দিলে 4-5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টা করে বসে থেকে
এই শ্রম দেওয়ার মতো, এ তো বিনা পয়সার শ্রমিক। আপনাদের ইনস্টিটিউট থেকে 2 টাকা বেতন নিয়ে এই আপলোডটা দেয় না। আপলোডটা যে দেয় সে এটা আমাদের স্বার্থে দেয়, কিন্তু কোনো বেতনভুক্ত নয়। জি স্যার। হ্যাঁ, আলাদা কোনো বেতনভুক্ত নয়, বিধায় এইভাবে দেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। বরং আমরা এটা শর্টকাট পথ বের করার জন্য আমরা লাইভ চালু করেছিলাম, যে লাইভ দিয়ে দেব, কিন্তু তাও আমাদের শুধু জনসংকটের কারণে সেই লাইভটা দেওয়া হচ্ছে না। ওখানেও আমরা শর্টকাট মারার চেষ্টা করতেছি, কিন্তু গ্রুপে কোনো লাইভ দেওয়া যাচ্ছে না, কারণ গ্রুপটা তো আমাদের প্রাইভেট গ্রুপ, ওইটাই লাইভ দেওয়া যাচ্ছে না। তারপরেও আমার আরেকটি ক্যামেরা আসতেছে, যে ক্যামেরা দিয়ে একই সঙ্গে গ্রুপ এবং পেজ 2 জায়গায় লাইভ দিয়ে দিতে পারবো, যাতে অদূর ভবিষ্যতে আর আমাদের এই আপলোড দেওয়ার ঝামেলা না থাকে। সেজন্য আরেকটি ক্যামেরা আসতেছে আমার, সেই ক্যামেরা দিয়েই সম্ভব, অন্য কিছু দিয়ে সম্ভব না। কালার্স লাইভে আবার কবে থেকে শুরু হবে স্যার? না, শুরু তো করলে এখনই হয়, কিন্তু বললাম না, জনবল নেই তো। সবাই তো এই দেখুন সুজনের চোখ মুখের দিকে তাকিয়ে একটু দেখুন, তাকালে বুঝতে পারবেন যে কয় ঘন্টা শ্রম দেয়। না, স্বাভাবিক স্যার। ও জি স্যার, জি স্যার। নমস্কার স্যার, অস্ত্রপাতি রেডি আছে, কিন্তু স্যার চালক নাই স্যার। ঠিক আছে, দাদা শ্রম দেওয়ার সত্ত্বেও আপনাকে দারুণ লাগছে দাদা। নিজের শরীরে খেয়াল রাখবেন, আপনার কিছু হলে ক্লাস সব শেষ। না, ক্লাস শেষ হবে কেন? আমার ইঞ্জিনিয়ার তো 3 জন, বুঝলেন? তা 3 জনই হাঁপিয়ে গেছে। আচ্ছা, সুজন দা, আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। কাজ করতেছেন অনেকগুলা, কিন্তু আমরা ধন্যবাদ দিয়ে সব সমস্যা সমাধান করে দিলাম। ধন্যবাদ দিব না, একদিন আগে পাই। সেটাই একদিন আগে পাই। গুরুজি, আমার প্রণাম নেবেন। সবাই আমার শুভেচ্ছা নিন, ভালো থাকুন, ভালোভাবে করুন, জ্যোতিষকে শেখার চেষ্টা করুন, আয়ত্ত করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। গুরুজি, আপনার দর্শন যে কবে পাবো সরাসরি, এই চিন্তায় আপনারা এটাকে আয়ত্ত করুন, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ না বলে না 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 বলুন, তাহলে শেখাতে আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ সব বুঝে গেছি, বুঝতে পারছেন না, এইটা না বলে। কারণ দশাপতি আপনাদের মহাসচিব সাহেব মশাই যেভাবে ব্যাখ্যা করলেন, তারপরে যদি এই প্রশ্নটা আছে যে রাহুটা একাদশ ভাবে বসে আছে, এটা খুব দুঃখজনক। আমরা বিচার করছি চন্দ্রের দশা, চন্দ্রের কোন ঘরে বসে আছে এইটা নিয়ে বিচার করতে হবে। তিনি লগ্নের জন্মকালীন কোথায় আছে এটা বিবেচ্য, তাকে নিয়ে যখন আলোচনা করব, লগ্নের যেভাবে সেই আপনাকে নিয়ে যখন আলোচনা করব, তখন তার সেটা বিচার হবে। কিন্তু আজকের বিচার হবে চন্দ্র লগ্নের অষ্টমে বসে আছে, তার চতুর্থে বসে আছে রাহু, চতুর্থ ভাবে রাহুর ফল বিচার করতে হবে। এগুলো বোঝার চেষ্টা করুন। আপনারা লগ্নকে ধরছেন কেন? লগ্নের সে তো একাদশ ভাবে বসে আছে, আমরা একাদশ ভাব বিচারে যাচ্ছি না, আমরা দশা অন্তর্দশা ভাব বিচার করছি। কাজেই দশাপতি তার লড়, দশাপতি লড় আর অন্তর্দশাপতি সাবলর কে কোথায় আছে তার উপরে বিচার করতে হবে। এবং সেই ক্ষেত্রে তিনি লগ্নের পাপ কিনা, তিনি শুভ স্থানে আছেন কিনা, তিনি পাপযুক্ত পাপদৃষ্ট হয়েছেন কিনা, বা শুভ গ্রহযুক্ত দৃষ্ট হয়েছেন কিনা, এগুলো করে যেভাবে বসে আছে সেইভাবে ফলটা প্রকাশ করতে হবে। তাহলে মনে হয় আপনারা সঠিক আয়ত্ত করতে পারবেন, কিছু শিখতে পারবেন। আর নচেত ওই হ্যাঁ হ্যাঁ করে গেলেন আর আদৌ কিছু বুঝতে পারলেন না, আদৌ কিছু বুঝলেন না, এর বিচার ঠিক করতে পারবেন না, বিচার হবে না। আজকে গুরু শিষ্যের যে ফাইটটা হলো আপনারা দেখতে পেলেন। উনি বললেন চন্দ্রের দশায় রবির অন্তর্দশা শুভ হবে, আর আমি বললাম রবির দশায় চন্দ্রের অন্তর্দশা শুভ হবে না।
তো এটা থেকেও একটা কনক্লুশনে গুরু শিষ্য এলাম, তার ফলাফলটাও বললাম। সার্বিক অর্থে উনিও কিছু স্বীকার করলেন, আমিও কিছু স্বীকার করলাম। তো এতে করে গুরু শিষ্যের কি জ্ঞান বৃদ্ধি হলো জানি না, আপনাদের যে উপকারে কিছু এলো এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তো আলোচনা যদি সমালোচনা না থাকে তাহলে আলোচনা থেকে কি ফল? সমালোচনাটাই আসল জিনিস। আপনার কোথায় ভুল ত্রুটি, কি আমার ভুল ত্রুটি, সেটাকে যদি কেউ ধরিয়ে না দেয় তাহলে আর আলোচনা করে কি হবে? তাহলে সমালোচনাটা আগে দরকার। গুরু শিষ্যের এই তর্কাতর্কিতে গুরুজি আমরা সঞ্জয় হয়ে গেলাম, বিশ্বরূপ দর্শন হয়ে গেছে। না, বিশ্বরূপ দর্শনও হয়নি, মার্গ দর্শনও হয়নি। কিছু সামান্য জিনিস এগুলো কন্ট্রোভার্সি থাকে, এগুলো জ্যোতিষে কিছু মতান্তর থাকে। তবে একটাই কথা, পরাশরোক্ত পারাশরী হোরায় দশার অন্তর্দশা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেই মতাবেগ আমি কিন্তু ব্যাখ্যাগুলো করছি। বুঝতে পারেন? আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, আপনার চর্চা হয়তো সেখানে নজর করেছেন, আর জ্যোতিষ অভিজ্ঞতা বিভিন্ন দিন করতে করতে, দীর্ঘদিন করতে করতে, হ্যাঁ আমি এই দশার ফল, এই অন্তর্দশা দশান্তর দশায় এই ফল আমি দেখেছি, আমি এই ফল পেয়েছি, আমি এই ক্লায়েন্টকে এই কথা বলেছি, তার মিলেছে, তার হয়েছে, এটা হচ্ছে একটা অভিজ্ঞতা। তাহলে এগুলো অভিজ্ঞতার ফসল, এগুলো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, আর এগুলো গুরুমুখী জ্ঞান। আলোচনা যত করবেন তত এগুলোকে নিজেদের মনের মধ্যে অ্যানালিসিস করবেন, পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করবেন, তত জ্ঞান বৃদ্ধি পাবে এবং শিক্ষাটাও ঠিক পূর্ণ শিক্ষা দিকে এগিয়ে যাবেন। নচেত ওই কতক হলো না, এ বিচারেও কিছু হবে না, অর্ধেকটা ঠিক হবে, কিছুটা ভুল হবে, আবার কিছুটা এর বিচার করে কিছু লাভ নেই। আমি পারি না, আমি জানি না, এতে অপরাধ কিছু নেই। অপরাধটা সেখানে যেখানে আমি কিছু না জেনে, কিছু না বুঝে কিছু বলে থাকি, সেটাই অপরাধ। নমস্তে গুরুজি। হ্যাঁ নমস্তে, প্রণাম গুরুজি। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান। আপনাদের ভালো জীবন কাটুক, আপনারা প্রত্যেকেই সফল জ্যোতিষ হন এবং প্রত্যেকেই বাংলাদেশে ঘরে ঘরে একজন করে কেশিপাল মানে হয়ে উঠুক, এই ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আজকের মতন নমস্কার গুরুজি। নমস্কার গুরুজি। প্রণাম গুরুজি। প্রণাম গুরুজি। নমস্কার। প্রণাম নেবেন গুরুজি, শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ শুভরাত্রি। সুজনদা নমস্কার, শুভরাত্রি সুজনদা। সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি। আপনারাও ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। আগামী দিন যেহেতু সংক্ষিপ্ত ডিসেম্বর প্রায় সারা হয়ে গেল, মিডিল এসে গেছে, এরপর বড়দিন পড়বে, আর কটা দিন ক্লাস হবে জানি না। জানুয়ারিতেও তাই অবস্থা, ফেব্রুয়ারি মাস, এপ্রিল আর 3-4 মাস দেরি আছে। তাই যতটা সম্ভব আগামী সপ্তাহে আমি নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা করব বা ব্যাখ্যা করব। আজকে কেশিপাল সাহেব আপনাদের মহাসচিব আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করেছেন, আমার বক্তব্য ছিল বা আমার উদ্দেশ্য ছিল, নিয়ে ওনারও দোষ নেই, কারণ সময় সংক্ষিপ্ত, অল্প সময় কি করবে, দশান্তর দশা বিচারে মানে আরম্ভ করে ফেলেছেন। কিন্তু সব শেখার পর, সব জানার পর শেষ বিচারটাই তো দশান্তর দশা বিচার। জ্যোতিষের শেষটাই তো বিচার ভাগ, দশান্তর দশা বিচার। তারপরে তো আর কিছু জানার থাকে না, আর কিছু আয়ত্ত করার থাকে না, আর কিছু পড়াশোনার দরকার লাগে না, সেটাই সব এবং সেটাই শেষ বিচার, ওই বিচারটাই শেষ। তো সেটাই আমার বক্তব্য। হয়তো নিজেকে দেখবে না, এগুলো কিছু না জানলে, এগুলো কিছু আপনাদেরকে না পড়ালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তাই সেই হিসাবে দশা অন্তর্দশা বিচার করতে উনি আজকে আরম্ভ করেছিলেন। কিন্তু এই বিচারটাই কিন্তু সত্য, এটা কিন্তু অনেক কিছু আয়ত্ত করলে পর এগুলো
অল্পেতে এগুলো বলা যায়, অল্প জ্ঞানে অল্প পড়াশোনায় এগুলো কিন্তু আয়ত্ত করা যায়। ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে বলছি, যদিও ক্লাস ছাড়া হয়ে গেছে, মকর লগ্নের লগ্ন ভাবে মঙ্গল বসে আছেন তুঙ্গি হয়ে, শনিও বসে আছেন লগ্ন ভাবে। এখন এই শনির দশায় মঙ্গলের অন্তর্দশা কেমন চলবে, কিন্তু বিচার আপনাকে কিছু বিচার করে বলতে হবে। গুরুজি, হ্যাঁ আমার অপরাধ ক্ষমা করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে যেখানে সকল সম্মানিত সদস্য যুক্ত আছে। হ্যাঁ সুজনদা চলে যাবে, আপনার পারমিশন হলে আমি আপনাকে গ্রুপে না, কানেক্টেড করে নেব। আমি আজকে এই মুহূর্তেই আপনাদেরকে সকলকে আমার আন্তরিক সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি, কারণ কেশিপাল সাহেব চলে গেছেন আর আমিও বিদায় নিচ্ছি। তো বিদায়ের আগে বেসিক ফর্মুলা যেগুলো সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন। নমস্কার গুরুজি, ভালো থাকবেন।